ভোট দরজায় কড়া নাড়ছে। রাত পোহালেই বুথে বুথে পৌঁছে যাবে ব্যালট বক্স। ভোট গ্রহণের ঠিক 48 ঘন্টা আগে কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসুন শুনে নেওয়া যাক পঞ্চায়েত ভোট নিয়ে কি বললেন তিনি। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি সম্মানীয় স্নেহাশিস সুর সহ ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক, স্নেহাশিস দা এবং কিংসুক দা আজকে আপনাদের সকলের সাথে মিলিত হওয়ার একটা সুযোগ আমাকে তৈরি করে দিয়েছে এবং চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেকটা নির্বাচনের আগেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই প্রেস ক্লাবে এসে তাদের বক্তব্য, তাদের দলীয় মতাদর্শ এবং নির্বাচনে কিভাবে মানুষের পাশে তারা থেকেছে বা আগামী দিন কিভাবে থাকবে তা বিস্তারিত তুলে ধরার একটা সুযোগ করে দেয়। আমি প্রথমেই আপনাদের বলি যে এই নবজোয়ার কর্মসূচি, যেটা 20 এপ্রিল 2023 সালে তৃণমূল ভবন থেকে আমরা ঘোষণা করেছিলাম, প্রায় তার 4 দিনের মাথায় আমি সোজা চলে যাই কুচবিহারে এবং প্রায় 51 দিন, প্রায় 2 মাস আমি টানা রাস্তায় ছিলাম। একেবারে কুচবিহার থেকে শুরু করে আমরা কর্মসূচি শেষ করেছি সুদূর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভায়। এবং এই যে 51 দিনের যে একটা অভিজ্ঞতা, এটা আমার কাছে আজীবন, আমি যতদিন বাঁচবো এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমার হৃদয়ে যতদিন আমি বেঁচে থাকবো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার সাথে অনেক সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা বিভিন্ন জেলায় আমার সাথে ছিলেন সফর সঙ্গী হিসেবে। অনেকে টানা 50-51 দিন টানা ছিলেন। তারা নিজেরাও দেখেছেন, চাক্ষুষ করেছেন যে কিভাবে মানুষের ঢল, মানুষের স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা প্রত্যেকটা জেলায় উপড়ে পড়েছে, আছড়ে পড়েছে এবং ভিড়ে এক জেলা অন্য জেলাকে কার্যত টেক্কা দিয়েছে। আমি এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক প্রচারে, বিভিন্ন নির্বাচনী প্রচারে, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু এই স্বতঃস্ফূর্ততা, এই উৎসাহ, এই উদ্দীপনা আমি কোথাও লক্ষ্য করিনি। আমাদের এই কর্মসূচি চলাকালীনই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয় এবং 8ই জুন খুব সম্ভবত পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয় যে 8ই জুলাই, 1 মাস পরে ভোট হবে। আপনাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন যে নবজোয়ার কর্মসূচি যখন চলছে তখন ভোট আর হবে না, ভোট একবারে সেই অগস্টের পর নবজোয়ার কর্মসূচি যখন শেষ হবে বা পুজোর পর হবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্র যেমন কেন্দ্র নির্বাচন কমিশনের একাংশকে পরিচালনা করে, রাজ্য নির্বাচন কমিশনের পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস দলগতভাবে তার কোনো ভূমিকা নেই। 8ই জুন যে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি চলাকালীন নির্বাচন ঘোষণা হলো এবং তারপরেও প্রায় 10 দিন আমাদের কর্মসূচি চলেছে এবং সেই কর্মসূচি শেষ হওয়ার পর আমি প্রায় 12-14টা জেলায় বিগত 5-7 দিন ধরে প্রচারে ব্যস্ত ছিলাম। সেই কারণে আমার আজকে আপনাদের সাথে মিলিত হতে একদম শেষ পর্যায়ে, আজকে ক্যাম্পেইনের শেষ দিন, 5টা অবধি প্রচারের শেষ সময়, একদম শেষ পর্বে এসে আপনাদের সাথে মিলিত হয়েছি। মূলত যে উন্নয়ন আমরা বিগত 10-11 বছরে করেছি, আমাদের সরকার 2011 ক্ষমতায় আসার পর থেকে, আমরা এই বছরের শুরু থেকেই দিদির সুরক্ষা কবচ, পরবর্তীকালে আমাদের সরকার বুথে বুথে দুয়ারে সরকার, যুগান্তকারী একটা প্রকল্প মধ্যেখানে আমরা খুব সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে শুরু করেছিলাম রাস্তাশ্রী, পথশ্রী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে উদ্বোধন করেছিলেন এবং সারা বাংলা জুড়ে প্রায় 12,000 রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ, মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের একটা প্রকল্প আমাদের সরকার নিয়েছিল প্রায়
3700 কোটি টাকা খরচা করে। এই যে জনমুখী প্রকল্পগুলো এই বছরের শুরু থেকে যদি আপনারা দেখেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 15টা ফ্ল্যাগশিপ স্কিম, অর্থাৎ 15টা রাজ্য সরকারের, মামাটি মানুষ সরকারের যে যুগান্তকারী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, জয় জোহার, মানবিক পেনশন, তারপর আপনার খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, এই প্রকল্পগুলো সবাই পেয়েছে কিনা? বাংলায় যে 2 কোটি পরিবার রয়েছে, আমরা সকলের বাড়িতে, রাজ্য স্তরে আমাদের যারা নেতাকর্মীরা রয়েছে, বা জেলা স্তরে রয়েছে, বা ব্লক স্তরে রয়েছে, বা অঞ্চল স্তরে রয়েছে, আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্পগুলো তারা পাচ্ছে কিনা, আর যদি না পায় কেন পাচ্ছে না, এবং পরবর্তীকালে দুয়ারে সরকারে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নাম নথিভুক্ত করা, কেউ যদি কন্যাশ্রী না পায়, কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার না পায়, এই পরিষেবাগুলো যাতে তারা আগামী দিন দলমত নির্বিশেষে পায়, এটা আমরা সুনিশ্চিত করার আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটা সামর্থ্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এবং তারপরে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী একটা হেল্পলাইনও চালু করেছে, যেখানে সরাসরি আপনাদের কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে আপনারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। এবং নবজোয়ার কর্মসূচি যখন চলছিল, আমরা যখন শুরু করেছিলাম, আমরা সকাল 10টা, 10:30টায় শুরু করতাম এবং দিনে 3টে, 4টে, 5টা মিটিং করে আমরা সন্ধেবেলা ক্যাম্পে গিয়ে পৌঁছাতাম। পরবর্তীকালে সেই ক্যাম্পে সেই জেলা নেতৃত্বদের ডাকা হতো, ব্লক নেতৃত্বদের ডাকা হতো, বুথের সভাপতিদের ডাকা হতো, এবং সবাই যাতে নিজেদের মতামত রাখতে পারে, গোপন ব্যালটের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয়েছে। যে জনসভাগুলোতে আমি জনসভায় গেছি বা সভা সমিতি করেছি, সেই জনসভাতেও আলাদা করে ব্যালট বক্সের আয়োজন করা ছিল। সেখানেও গোপন ব্যালটের মাধ্যমে মানুষকে ব্যালটপত্র দেওয়া হয়েছে এবং তারা তাদের পছন্দের প্রার্থী লিখিতভাবে সিট নাম্বার ধরে ধরে প্রার্থীর নাম লিখে আমাদের জমা দিয়েছেন। তারা কাকে প্রার্থী হিসেবে আগামী দিন তাদের বুথে, তাদের গ্রাম সভায়, তাদের পঞ্চায়েতে, তাদের এলাকায় দেখতে চায়, সুনির্দিষ্টভাবে আমাদের জানিয়েছেন। এবং সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে তার সাথে তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীরা, বুথের সভাপতিরা, প্রায় 60,000 বুথের সভাপতি, শেষের দিকে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনায় আমরা অধিবেশনগুলো করতে পারিনি, তার কারণ ভোট ঘোষণা হয়ে গেছিল এবং নমিনেশনের শেষ দিন ছিল 15 তারিখ, আর 9 তারিখ থেকে নমিনেশন শুরু হয়ে গেছিল। সুতরাং তাদের মতামত যদি আমরা সংগ্রহ করতামও, সেটা বাস্তবে প্রতিফলিত করার জায়গা আমাদের কাছে ছিল না এই দুটো জেলার ক্ষেত্রে। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, একটা হচ্ছে উত্তর 24 পরগনা। তাও অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ফোন করে জানিয়েছেন। আমরা যে হেল্পলাইন নাম্বারটা দিয়েছিলাম, সেই হেল্পলাইন নাম্বারে এক ডাকে অভিষেকে এখনো পর্যন্ত প্রায় 15 লক্ষ লোক ফোন করেছে। তারা ফোন করে তাদের মতামত জানিয়েছে এবং মানুষের দাবিকে মান্যতা দিয়ে, বুথ স্তরের কর্মী, বুথ সভাপতিদের দাবিকে মান্যতা দিয়েই প্রথমবার ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল মানুষ যাকে গ্রামসভায় প্রার্থী হিসেবে দেখতে চেয়েছে তাকেই টিকিট দিয়েছে, তাকেই প্রার্থীপদ দিয়েছে, তাকেই সিম্বল দিয়েছে। এবার যখন প্রার্থীপদ দেওয়া হয়েছে, আপনারা দেখবেন কোথাও জেলা স্তরেও যদি আপনারা খোঁজ নেন, তাহলে কাউকে ব্ল্যাঙ্ক সিম্বল, প্রত্যেকটা পার্টি ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে দেয় জেলা নেতাদের বা ব্লক নেতৃত্বদের, যে রাজ্য থেকে সই করে ফর্ম বি পাঠিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো ভরে নাম লিখে, ভোটার লিস্ট দেখে নাম লিখে, ইলেকটোরাল রোল দেখে নাম লিখে আপনারা জমা দেবেন বিডিওর কাছে বা এসডিওর কাছে। আমরা সেটা আবার করিনি। আমরা লিখিতভাবে নাম লিখে, সেন্ট্রালি মানুষ যাকে দায়িত্ব দিয়েছে তার নাম লিখিতভাবে লিখে তারপর সই করে ফর্ম বি পাঠিয়েছি। এটা অন্য কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত ভারতবর্ষে করেনি, আর আগামী 100 বছরও করতে পারবে না। এই 60,000 বুথ সভাপতির মধ্যে 50,000 বুথ সভাপতি সরাসরি এসে গোপন ব্যালটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে। মানুষ যখন জনসভায় দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বা মতামত জানিয়েছে, তার পিছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে জানে না আপনি কার নাম সুপারিশ করছেন, সেই কারণে পুরোটাই গোপন রাখা হয়েছে।
এবং সংবাদ মাধ্যমের একাংশের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, তার কারণ একা কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় যদি আপনারা সাহায্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন। তারপরে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পরে প্রচারেও যখন যাই, যে সংখ্যায় মানুষের ঢল রাস্তায় নেমেছে চোখে পড়ার মতো। পঞ্চায়েত ভোটে কখনো এইভাবে মানুষের ভিড়, উৎসাহ, উদ্দীপনা, মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা আগে লক্ষ্য করিনি। এবং দিকে দিকে গিয়ে মানুষের সাথে কথা বলে আমরা যেটা উপলব্ধি করেছি যে এই যে ধারাবাহিক বাংলার প্রতি লাঞ্ছনা এবং বঞ্চনা, যে বাংলায় জিততে পারিনি 2021 সালে, তাই বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষের সাথে প্রতিশোধের রাজনীতি করা, প্রতিহিংসা পরায়ণ যে একটা মানসিকতা, একটা মনোভাব, এবং তার যে নেতিবাচক প্রভাব গ্রাম বাংলায় পড়েছে, এটা আমরা লক্ষ্য করেছি, এটা আমরা উপলব্ধি করেছি। বিজেপির লড়াই তৃণমূলের সাথে, বিজেপির লড়াই তো বাংলার মানুষের সাথে নয়। আপনি তৃণমূলের সাথে লড়াই না করতে পেরে বাংলার মানুষের টাকা আটকে রাখছেন। আর এত তো ইডি সিবিআই কেস হয়েছে, আমি তো বলেছি দরকার পড়লে 100 দিনের কাজ নিয়ে একটা জনস্বার্থ মামলা করুক, যারা কথায় কথায় কোর্টে যাচ্ছে, কোনো তো বাধা নেই, কিন্তু মানুষের টাকা ছাড়তে হবে। পিআইএল এ কন্ডিশন থাকতে হবে যে একদিকে যোগ্য যারা ব্যক্তি, যারা 20 লাখ পরিবার কাজ করে বাড়িতে বসে রয়েছে, তাদের টাকা 2 বছর ধরে এই কেন্দ্রের সরকার গায়ের জোরে আটকে রেখেছে। প্রায় 2 কোটি মানুষ, 2 কোটি জব কার্ড হোল্ডার, 2 কোটি 64 লক্ষ, তাদের রুজি রুটি নির্ভর করে এই 100 দিনের কাজের উপর। তাদের টাকা ছাড়তে হবে। আপনি 22-23-এর অর্থ বরাদ্দ দেখুন না, কেন্দ্রের বাজেটে বাংলাকে 1 পয়সা দেয়নি। বাংলার জন্য বরাদ্দ কত? 0। অন্য সব রাজ্যে আপনি 100 দিনের টাকা দিচ্ছেন। আপনি বলছেন ফেক জব কার্ড হোল্ডার, ফেক জব কার্ড হোল্ডার সব থেকে বেশি পাওয়া গেছে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর রাজস্থান, তারপর গুজরাট। এই রাজ্যগুলোর দায়িত্বে কে ছিল বা কারা রয়েছে? এই রাজ্যগুলো কারা পরিচালনা করছে? উত্তরপ্রদেশের রাজ্য সরকার কার? মধ্যপ্রদেশের রাজ্য সরকার কে রয়েছে? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি? তিনি কোন দল করেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন দল করেন? ফেক জব কার্ড হোল্ডারদের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তখন তো 100 দিনের টাকা আটকান না। বাংলায় হেরেছেন বলে বাংলার মানুষের টাকা বন্ধ। এবং যথেষ্ট সৌজন্যতার রাজনীতি আমরা বিগত 2-2.5 বছরে করেছি। আমরা অনেক বিনীতভাবে, বিনয়ী হয়ে, বিনম্রভাবে, সম্মানের সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রীর সাথে নিজে বৈঠক করে বাংলার জন্য বলেছেন যে বাংলার এই প্রাপ্য টাকা আপনি আটকে রাখতে পারেন না। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে তিনি ব্যবস্থা নেবেন এবং বাংলার টাকা ছাড়বেন। আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখনো বাংলার টাকা বন্ধ। আমি আগে বলতাম 151টা সেন্ট্রাল টিম। আমি আজকে সকালে আপনাদের মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানটা চেক করছিলাম। বিগত জুন এন্ড, শেষের জুন এন্ড অবধি 186টা সেন্ট্রাল টিম এসছে। 151টা ছিল 3 মাস 4 মাস আগে অবধি। আপনি যদি ব্রেকআপ চান, আমি ব্রেকআপও আজকের এই সাংবাদিক বৈঠকে দিয়ে দিতে পারি। কটা সেন্ট্রাল টিম কোথায় এসছে, কবে এসছে, কোন প্রকল্প সুপারভাইজ করতে এসছে, তার ডিটেলসও আমি দিয়ে দিতে পারি। প্রায় 60-62টা প্রকল্প রয়েছে যার টাকা বন্ধ। আপনি 1,15,000 কোটি টাকার ব্রেকআপ চাইলে আমি দিয়ে দিতে পারি, আমি পাঠিয়ে দেবো আপনাদের। যেমন 100 দিনের 7,500 কোটি টাকা বন্ধ। 100 দিনের যদি আমি ধরে নিলাম যে 2,64,00,000-এর মধ্যে 100 লোক দুর্নীতির সাথে যুক্ত, 200 লোক দুর্নীতির সাথে যুক্ত, 500 লোক যুক্ত, তর্কের খাতিরে ধরে নিলাম 2,000 যুক্ত, আরো বেশি হলে ধরে নিলাম 10,000 যুক্ত। কিন্তু 2 কোটি মানুষ, কি অপরাধ তাদের? একজন সাংসদ যদি চুরি করে তাহলে সংসদ ভবনটা উঠিয়ে দিন।
একজন বিধায়ক যদি চুরি করে তাহলে বিধানসভা উঠিয়ে দিন, একজন পুরসভার সদস্য যদি চুরি করে তাহলে মিউনিসিপ্যালিটি উঠিয়ে দিন, যারা সাংসদ রয়েছে এই ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে শ্লীলতাহানির, তাহলে উঠিয়ে দিন। আপনার তর্ক ধরেই যদি আমি বলি, আপনার আর্গুমেন্ট ধরেই যদি আমি বলি, একজন বিধানসভায় সদস্যর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য পুরো বিধানসভা সাফার করবে? আমি ধরে নিলাম তর্কের খাতিরে 200, 500, 1000, 5000, 10,000 জন দুর্নীতি করেছে 100 দিনের সাথে, তাদের যথাযোগ্য ব্যবস্থা হোক, আমরা চাই বিচার হোক, কিন্তু 10,000 লোকের ভুলের জন্য কি 10টা লোকের ভুলের জন্য আপনি 2 কোটি মানুষকে শাস্তি দেবেন? এই আপনার বিচার? 24শে নভেম্বর 2022 সালে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কেন্দ্র সরকারের চিঠি এলো রাজ্য সরকারের কাছে যে 1 মাসের মধ্যে ভেরিফিকেশন করে আমাদের তালিকা পাঠানো হোক, আবাস প্রকল্পের টাকা আমরা ছাড়তে চাই 1 মাসের মধ্যে। 22শে ডিসেম্বর আমাদের রাজ্যের তরফ থেকে চিঠি চলে যায়, এবং কিভাবে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে আপনারা দেখেছেন। এবং পরবর্তীকালে একাধিক সেন্ট্রাল টিম এসে সরেজমিনে খতিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সার্ভে করে দেখেছে, কিচ্ছু পাইনি। আপনারা বলুন না, আপনারা তো পেছন পেছন গেছেন এদের কভার করতে, সাংবাদিক হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, আপনারা দেখাতে পারবেন যে কেন্দ্রীয় টিম এসছে, এখানে একটা অভিযোগ হয়েছে যে 11,34,000 লোকের যে তালিকা রাজ্য সরকার পাঠিয়েছে তার মধ্যে একটা লোকের উদাহরণ এরা বার করে মানুষের সামনে প্রকাশ্যে আনতে পেরেছে, যার 3 তলা 4 তলা 5 তলা বাড়ি রয়েছে। একটা, এই 11,34,000-এর মধ্যে যাদের বাড়ি ছিল তাদেরকে তালিকা থেকে বাইরে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে এই প্রকৃত প্রাপকরা যদি টাকা পায়, বাংলার মানুষের হাত শক্তিশালী হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আরো জনসমর্থন আগামী দিন বাড়বে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই না করতে পেরে মানুষকে পেটে মারতে চাইছে কেন্দ্রের সরকার। আজকে প্রায় 7-8 হাজার কোটি টাকাকে বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি যাই বলুন, এই প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। এখানে 60% টাকা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। 100 দিনের টাকা এটা রাজ্য দেয় না, এটা আইনসভায় পাস হওয়া বিল, সংবিধান স্বীকৃত আইন। কাজ করার 15 দিনের মধ্যে কেন্দ্র টাকা ছাড়তে বদ্ধপরিকর। আজকে 2 বছর হয়ে গেছে এই টাকা এখনো গরিব মানুষকে দেয়নি। কারোর 5,000, কারোর 7,000, কারোর 10,000, কারোর 12,000 টাকা আটকে রয়েছে। নতুন করে কাজের কথা আমি বলছি না, কাজ করে বাড়িতে বসে রয়েছে। 2 বছর ধরে তাদের প্রাপ্য টাকা, পাওনা টাকা আটকে রেখে দিয়েছে। আর অন্যদিকে বলছে মোদিজি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমরা তো এখানে তথ্য পরিসংখ্যান সামনে রেখে আমি যেখানে গেছি মানুষকে বলেছি। সুকান্ত বাবু এই প্রেস ক্লাবে বৈঠক করে বলেছে যে কেন্দ্র থেকে 3 লক্ষ কোটি টাকা ছাড়া হয়েছে গত 9 বছরে। আজকে আমি আপনাকে বলছি কেন্দ্র কত টাকা নিয়ে গেছে এই বাংলা থেকে। 2017-তে জিএসটি হয়েছে, জিএসটি হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় 2,60,000 কোটি টাকা বাংলা থেকে নিয়ে গেছে। এই অর্থবর্ষ আমি ধরছি না, এই অর্থবর্ষ ছেড়ে। আর এই অর্থবর্ষ যদি ধরি তাহলে প্রায় 3,20,000 কোটি টাকা হবে। ইনকাম ট্যাক্সের নামে প্রতি বছর 60,000, 70,000 কোটি টাকা নিয়ে যাওয়া হয়। আপনি 9 বছর 60,000 কোটি টাকা দিয়ে যদি গুণ করেন তাহলে কত হয়? 5.5 লক্ষ কোটি। আপনি বাংলা থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকা গত 9 বছরে নিয়ে গেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,15,000, 1,16,000 কোটি টাকা। 3 বছর আগে আমফান হয়েছিল, আজকেও আমফানের টাকা ছাড়েনি। আমফানের আজকে প্রায় 30,000 কোটি টাকা ডিউ। বুলবুলের টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। যশের টাকা আজকে ডিউ। এই ঘূর্ণিঝড়ের ফলে যে পরিবারগুলো বিধ্বস্ত বা আক্রান্ত বা অতিষ্ঠ, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের টাকা পর্যন্ত আজকে ছাড়েনি। যশ চলাকালীন প্রধানমন্ত্রী বসিরহাটে এসেছিলেন, অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছেন, আমার সরকার সাহায্য করবে, সহযোগিতা করবে। 40,000, 42,000 কোটি টাকার এস্টিমেট রয়েছে ধ্বংসের। আমফানের সময় কি বিধ্বস্ত ঘূর্ণিঝড়!
কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কি পরিস্থিতি ছিল? 10 ফুট অন্তর অন্তর গাছ উপড়ে পড়ে আছে। সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের 7 দিন লেগে গেছে, অন্য রাজ্য সরকার হতে 6 মাস লাগতো। আর সেই 40,000 কোটি টাকার যে কম্পেনসেশন, যে ডিউ, তার বদলে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার 3,000 কোটি টাকা পাঠিয়েছে। মানে খালি 37,000 কোটি টাকা এখানেই বাকি, 7,500 কোটি টাকা 100 দিনের কাজে বাকি, গ্রাম সড়ক যোজনায় হাজার হাজার কোটি টাকা বাকি। এই যে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প আমাদের রাজ্য সরকার করেছে, 10 পয়সা এরা দেয়নি, প্রায় 3,500-4,000 কোটি টাকা খরচা করে। এই যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার একটা নির্লজ্জ প্রচেষ্টা, এবং আমি যা চাইবো তাই করব। যেখানে আমি জিতবো সেখানে মানুষ পরিষেবা পাবে, আর যেখানে হারবো সেখানে পরিষেবা পাবে না। এই মানসিকতা নিয়ে যারা রাজনীতি করছে, মানুষ এদের আগামী দিন উপড়ে ফেলবে। বাংলায় তো কেউ বলতে পারবে না প্রায় 77টা আসনে ভারতীয় জনতা পার্টি 2021-এ জিতেছিল। এই 77টা আসনের মধ্যে একটা লোক বলতে পারবে, একটা মহিলা বলতে পারবে যে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম বা আমার বিধানসভা থেকে বিজেপি জিতেছিল বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না? আমরা জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে উন্নয়ন পৌঁছে দিয়েছি। এই যে বুথে বুথে দুয়ারে সরকার, কত বুথ রয়েছে? অক্সিলারি মিলিয়ে 2021 সালে 1 লক্ষ বুথ ছিল। 60%, 65% যদি তৃণমূল জিতে থাকে, তাহলে প্রায় 60,000, 65,000 বুথ। বাকি 35,000 বুথে আমরা দুয়ারে সরকার করতাম না? আমরা তাও করেছি। এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প, বাংলায় 3,343টা অঞ্চল আছে। একটা অঞ্চল আপনি আমাকে দেখান যেখানে বিরোধীরা জিতেছে আর রাস্তাশ্রীতে আপনি রাস্তা পাননি। একটা অঞ্চল। প্রত্যেকটা অঞ্চলে, এমনকি কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, যেখানে তৃণমূল কংগ্রেস আশানুরূপ প্রত্যাশিত ফল করেনি 21-এর বিধানসভায়, সেখানেও একটা অঞ্চল বাদ নেই যেখানে রাস্তাশ্রী রাস্তা হচ্ছে না বা পথশ্রী রাস্তা হচ্ছে না। সর্বত্র আমরা উন্নয়ন পৌঁছে দিয়েছি। এটাই পার্থক্য। আমি সেই কারণে আপনাদের মাধ্যমে প্রচারের শেষ পর্বে এসে আমি মানুষকে অনুরোধ করব যে যারা আপনার পাশে দাঁড়িয়েছে, একদল রাজনৈতিক প্রতিনিধি আপনার বাড়িতে গেছে, ধর্মের নামে ভোট চেয়েছে, আর ভোটের পর আবার দিল্লি, গুজরাট আর মহারাষ্ট্রে পালিয়ে গেছে। আর এক দল আপনার কাছে গেছে, ভোট চেয়েছে, আপনি ভোট দিলেও আপনার পাশে থেকেছে, ভোট না দিলেও আপনি পরিষেবা পেয়েছেন। আগামী দিন নির্বাচনে ধর্মের নামে যাতে কেউ ভোট না দেয়, অস্ত্রের হানাহানি বা অস্ত্রের ঝঞ্ঝনানির নামে যাতে কেউ ভোট না দেয়। ভোট যদি দিতেই হয় নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। আপনার 100 দিনের টাকা যে রাজনৈতিক দল বন্ধ করে রেখেছে তাকে উচিত শিক্ষা আগামী দিনে দিতে হবে। এবং আমরা যেটা বারে বারে বলেছি, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমরা দিল্লিতে বাংলার মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলন ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আমরা সংগঠিত করব। এই লড়াই লড়তে আমরা বদ্ধপরিকর, এবং বাংলার যে আদায়, বাংলার যে দাবি, বাংলার যে পাওনা, বাংলার যে প্রাপ্য, সেটা দিল্লির কাছে এবার অনেক সৌজন্যতার রাজনীতি আমরা করেছি, আর আমরা চাইবো না, আমরা ছিনিয়ে আনবো। মানুষ যদি ঠিক করে যে আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব, আমাদের দাবি আদায়ের স্বার্থে লড়ব, কোনো রাজনৈতিক দলের কোনো নেতার ক্ষমতা নেই মানুষের প্রাপ্য অধিকারের টাকা আটকে রাখবে। আমি মানুষকে অনুরোধ করব যে আপনারা যখন ভোট দেবেন, আমি বারবার বলছি, আবার বলছি, যে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। বিজেপির নেতারা আপনাদের বলছে যে আমরা টাকা পাঠিয়েছি, আর আমি আপনাদের তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি 1,15,000 কোটি টাকা বাংলার আটকে রেখেছে। আপনারা চোখে দেখছেন যে অর্থবর্ষে বাজেটে বাংলার 100 দিনের কাজের বরাদ্দ হচ্ছে 0। এটা রাজ্যের বাজেট নয়, এটা কেন্দ্রের বাজেট। তাই বলছি চোখে দেখে ভোট দিন। আপনারা দেখছেন যে রাজ্য সরকার 11,34,000 প্রকৃত প্রাপকের বিস্তারিত তালিকা কেন্দ্র সরকারকে 7 মাস আগে 2022 সালের ডিসেম্বর মাসে বিস্তারিত তৈরি করে পাঠিয়েছে। কেন্দ্র সরকার টাকা দেয়নি।
বাংলার মানুষকে পাতে মারার যে পরিকল্পনা এবং নির্লজ্জ চক্রান্ত এবং ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আপনারা রায় দিন। তাই কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আমরা যে কথাগুলো দিয়েছি, আমরা কথা রেখেছি। তৃণমূল কংগ্রেস যখন বলছে আপনার স্বার্থকে সামনে রেখে আগামী দিন তৃণমূল কংগ্রেস মেরুদণ্ড সোজা করে লড়াই করবে, আমরা লড়াই করেছি এবং আগামী দিনে কোনো ব্যতিক্রম হবে না। আমরা মানুষকে সংগঠিত করে, সংঘবদ্ধ করে আগামী দিন দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে এই লড়াই যাতে সর্বাত্মক হয় এবং মানুষ যাতে তার প্রাপ্য টাকা, তার বাড়ির টাকা, তার আবাসের টাকা, তার 100 দিনের টাকা, তার রাস্তার টাকা মানুষ ফিরে পায়, এটা তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা। এবং আমরা এই লড়াইটা লড়তে আপনাদের সাথে, আপনাদেরকে সংগঠিত করে, আপনাদেরকে ঐক্যবদ্ধ করে বদ্ধপরিকর। এবং অনেক জায়গায় যখন আমি মানুষের সাথে কথা বলতে গেছি, অনেকে জানে না যে 100 দিনের টাকা কেন্দ্র দেয় না রাজ্য দেয়। আমাকে একাধিক জায়গায় অনেক দিদি, বৌদি, মায়েরা অনেক জায়গায় প্রশ্ন করেছে যে আমরা 100 দিনের টাকা পাচ্ছি না, কেন পাচ্ছি না, এতদিন হয়ে গেল কাজ পাচ্ছি না, 2020 সালে কাজ করেছি এখনো টাকা পাইনি। আমি অনুরোধ করব মানুষকে যে আপনাদের টাকা এই বিজেপির জনবিরোধী সরকার আটকে রেখেছে। 2021 বাংলায় হারার পর 10 কোটি বঙ্গবাসীর উন্নয়নের কথা এরা ভাবেনি। এরা ভেবেছে নিজের দম্ভের কথা, নিজের অহংকারের কথা এবং নিজের ঔদ্ধত্যের কথা। এরা বাংলার মানুষকে দুর্বল ভেবেছে। আপনি আপনাকে প্রশ্ন করুন না নিজেকে যে আপনি পারবেন একটা লোককে আপনার বাড়িতে কাজ করিয়ে 6 মাস ধরে তার বেতন বন্ধ করে রেখে দিতে? কেউ পারবে? ন্যূনতম যদি কারোর মধ্যে মনুষ্যত্ব থাকে। আমরা বাঙালিরা, বঙ্গবাসীরা পারবো একটা গরিব মানুষকে কাজ করিয়ে 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর ধরে তার টাকা আটকে রাখতে? আপনি কখন করবেন? যখন এই মানুষটাকে দুর্বল ভাববেন। বিজেপি বাংলার মানুষকে দুর্বল ভাবছে, তার কারণ বাংলার মানুষ সৌজন্যতা দেখিয়েছে। 2 বছর ধরে প্রতিবাদ করেনি, কিন্তু বাংলার মানুষ প্রতিবাদ করলে যে কি ভয়ঙ্কর প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদ দিল্লির বুকেও আছড়ে পড়তে পারে, তার ধারণা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকারের নেই। এই বাংলা অনেক আন্দোলনে পথ দেখিয়েছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম আন্দোলন তো ভারতে সবাই জানে। নবজাগরণ থেকে শুরু করে আগামী দিন এই যে বাংলার বিরুদ্ধে লাঞ্ছনা, এর বিরুদ্ধেও বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জবাব দেবে। এবং আমি অনুরোধ করব যে যারা আপনার পাশে কোনোদিন আপনার রাত বিরাতে বিপদ হলে যায়নি, যারা ভোটের সময় খালি মুখ দেখাতে এসছে আর ভোটের পরে দিল্লি, গুজরাট পালিয়ে গেছে, 2 বছরে একবার ওদের দেখতে পাননি। আপনি বলুন তো, আমফানের সময়, যশের সময়, কোভিডের সময় একটা বিজেপির নেতা আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। এই যে বলছে দিল্লি থেকে টাকা পাঠানো হয়েছে, 100 দিনের টাকা পাঠানো হয়েছে, আমি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছি, এই প্রেস ক্লাবে আমার সাথে বসুক, ক পয়সা 100 দিনের জন্য পাঠিয়েছে? পারবে বসতে? একদিকে আমি থাকবো আর একদিকে 3 জনের মধ্যে একজন কে থাকবে, ঠিক করে নিক। বলছে আবাসের জন্য টাকা পাঠিয়েছি, 10 পয়সা পাঠায়নি আবাসের জন্য। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে ক পয়সা আবাসের জন্য পাঠিয়েছে, ক পয়সা রাস্তার জন্য পাঠিয়েছে, ক পয়সা 100 দিনের কাজের জন্য পাঠিয়েছে। গত 2 বছরে 186টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। কি করে বাংলার মানুষের টাকা আটকে রাখা যায়? আর বাংলার মানুষকে মিথ্যে কথা বলে বলছে মোদিজি টাকা পাঠিয়েছে। আরে বাংলা থেকে 10 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছো, এটা কারোর পৈতৃক সম্পত্তি নাকি? এটা বাংলার মানুষের টাকা। এই 10 লক্ষ টাকা, কোটি টাকা নিয়ে গিয়ে গুজরাটে, মধ্যপ্রদেশে, দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে, প্রধানমন্ত্রীর বিমান হচ্ছে, নিজের প্রচার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে খরচা করা হচ্ছে বাংলার টাকা নিয়ে গিয়ে। 5,500 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর প্রচার হবে। কেন হবে? যেখানে বাংলার মানুষ তার 100 দিনের টাকা পায় না, যেখানে মানুষের মাথার ছাদের টাকা এখনো বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 2018 সালে সাংবাদিক সম্মেলন তো উনি করেন না, নির্বাচনী জনসভা থেকে বলেছিল যে আমি 2022-এর মধ্যে যাতে প্রত্যেকটা ভারতের নাগরিক বা ভারতীয়র মাথার উপর ছাদ হয় আমি সুনিশ্চিত করব। আজকে 2023-এর জুলাই মাস,
বাংলার প্রায় 12 লক্ষ লোকের টাকা বন্ধ করে রেখেছে আবাসের। সেই কারণে আমরা বলছি কানে শুনে নয়, চোখে দেখে বিশ্বাস করুন, চোখে দেখে ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছিল কৃষকদের আয় 3 গুণ করব। আজকে কৃষকদের আত্মহত্যা সব থেকে বেশি হচ্ছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গুজরাটে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে। মুখে বলছে যে আমরা আদিবাসীদের ভালোবাসি, আর দুদিন আগে আপনি চোখে কি দেখলেন? একজন জনজাতি মূলবাসী যুবক, তার উপর বিজেপি নেতা মূত্র ত্যাগ করছে, প্রস্রাব করছে। এই অমানবিক কাজ যারা করে তাদেরকে সমর্থন করা উচিত। আপনি কানে শুনছেন প্রধানমন্ত্রী বলছে আমি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার, আর পরের দিন দেখছেন অজিত পাওয়ার গিয়ে বিজেপি গভর্নমেন্টে জয়েন করছে মহারাষ্ট্রে। আপনি কানে শুনছেন প্রধানমন্ত্রী বলছে আমি অন্যায়ের বিরুদ্ধে গ্যারেন্টার, আর অজয় ত্রেনী মিশ্রর ছেলে নির্মমভাবে 5 জন কৃষককে গাড়ি চালিয়ে হত্যা করেছে, পিষে দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। তাই কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আপনি কানে শুনছেন যে বিজেপি বলছে আমরা কর্মী সমাজের ওয়েল উইশার, শুভানুদ্দায়ী, আর চোখে দেখছেন কি দিলীপ ঘোষ বলছে কর্মীদের জামা কাপড় খুলে নেব। সেই কারণে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আমাদের দলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিম মেদিনীপুরে আমাদের একজন নেতা একটা কমেন্ট করেছিল বলে আমাদের দলের সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সে 24 ঘন্টার মধ্যে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমা চাইবে? এই যে দিলীপ ঘোষ যে মন্তব্যটা করেছে প্রায় 2 মাস হয়ে গেছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ক্ষমা চেয়েছে, এমনকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ক্ষমা চায়নি। তাই কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, যেভাবে মানুষের ঢল আমি দেখেছি, এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে আমি যেটা বারবার 1 বছর আগে থেকে বলে আসছিলাম যে সর্বত্র বিরোধীরা নমিনেশন করবে, প্রায় 2,36,000 নমিনেশন হয়েছে। এটা আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরও বলবো, এটা বাংলায় কোনোদিন হয়নি। এটা আরো প্রচারের আলোয় আনা দরকার যে 2,36,000 একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন, এবং সেখানে বিরোধীরাই প্রায় নমিনেশন করেছে 1,56,000, 55,000। তৃণমূল কংগ্রেসের 78-80,000 নমিনেশন হয়েছে। সম্মিলিতভাবে বিরোধীরা অর্থাৎ সিপিএম, কংগ্রেস, বিজেপি, নির্দল, আইএসএফ, অন্য রাজনৈতিক দল যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে 1,56,000-এর কাছাকাছি এই বিরোধীরা নমিনেশন করেছে। এটা কোনোদিন বাংলায় হয়নি। 2018-তে হয়নি, 13-তে হয়নি, 8-এ, 3-এ তো ছেড়ে দিন, ভোটের নামে প্রহসন চলতো। 1998-93-এর কথা তো ছেড়ে দিন, রাস্তায় বেরোতে পারতো না, বিরোধীরা ফ্ল্যাগ লাগাতে পারতো না। আজকে এই যে সিপিএম এর যে সুপরিকল্পিত সন্ত্রাসের একটা চেষ্টা পঞ্চায়েতকে কেন্দ্র করে, এই সংস্কৃতির ইতি আমরা টানতে পেরেছি। সব জায়গায় নমিনেশন তো হয়েছে। এই ভোটে প্রথমবার 40-45 বছরের মধ্যে প্রথম যেখানে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, স্টেট ইলেকশন কমিশনের বক্তব্য থাকতে পারে, রাজ্য সরকারের মতো পরিচালিত হয়, তার বক্তব্য থাকতে পারে। দলগতভাবে আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। এতে তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে। আমাদের সাপে বর, প্রত্যেকটা বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকুক। আপনারা একটা করে বলছেন, আমি 4টে করে দিতে বলছি। মানুষ তো এই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই 2021-এ ভোট দিয়েছিল। ফল কি হয়েছিল? 2019-এও তো তৃণমূল কংগ্রেস জিতেছিল 22টা আসনে, কয়েকটা আসন আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরে গেছিলাম। 2016-তে কেন্দ্রীয় বাহিনী এসছে, ফল কি হয়েছে? 14-তে এসছে, ফল কি হয়েছে? 11 এসছে, ফল কি হয়েছে? আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসুন না, পুলিশ নিয়ে আসুন, আপনি যেখান থেকে আনুন, একটা বুথের বাইরে 10টা করে দিন, বন্দুক লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকুক, পাহারা দিক বুথ। আরে ভোট তো মানুষ দেবে, ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেবে না, ভোট তো সিআরপিএফ দেবে না, সিআইএসএফ দেবে না, বিএসএফ দেবে না, উত্তরপ্রদেশ পুলিশ দেবে না, গুজরাট পুলিশ দেবে না। ভোট তো দেবে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, আপামর জনসাধারণ, আমার মায়েরা,
তাদের হৃদয়ে তো তৃণমূল রয়েছে, আপনি মেটাবেন কি করে? বিরোধী দলরা রাজনীতি করেছে গত 2 বছর ধরে, বিশেষ করে 2021-এর পর ক্ষমতায় আসার পর। আপনারা আমাকে বলুন না, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, কোনোদিন মানুষের কি অসুবিধা হচ্ছে? আমরা যেমন দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের কাছে গেছি, আরে ভালো মন্দ মানুষ সমর্থন করুক না করুক সেটা নির্বাচনে প্রমাণ হবে, কিন্তু মানুষের কাছে পৌঁছেছে কে? একমাত্র তৃণমূল ছাড়া কেউ গেছে? যে আপনারা এই পরিষেবাগুলো পাচ্ছেন কিনা? বিজেপি করা পরিবারের কাছেও গেছি, সিপিএম করা পরিবারের কাছে গেছি, কংগ্রেস করা পরিবারের কাছে গেছি, তৃণমূল করার পরিবারের কাছে যেমন গেছি, তেমন অন্য রাজনৈতিক দল যারা করে সেই পরিবারগুলোর কাছেও আমরা গেছি, তাদের সমস্যার কথা জেনেছি, সামর্থ্য অনুযায়ী প্রতিকার সমাধান করেছি, ব্যবস্থা গ্রহণ করেছি, সরকারকে অনুরোধ করা হয়েছে, সরকার সে ব্যবস্থা করেছে। আর এরা তো খালি ইডি, সিবিআই আর বিচার ব্যবস্থা একটা করে রায় দিচ্ছে, আর সেই নিয়ে হম্বি তম্বি উল্লাস। এরা নির্বাচনে লড়বে কি করে? আপনারাই তো বলেছিলেন যে হাইকোর্টে যাওয়া হোক, হাইকোর্টে আপনারা গেছেন, হাইকোর্ট হাইকোর্টের মতো রায় দিয়েছে, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করতে বলেছে, রাজ্য নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করবে, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা বলতেন নমিনেশন হয় না, নমিনেশন হয়েছে। কোথাও কোথাও সিপিএম, বিজেপি, কংগ্রেস নিজেদের মতাদর্শকে জলাঞ্জলি দিয়ে খালি পঞ্চায়েতে গুছিয়ে খাবে নিজের আখের গোছানোর জন্য নিজেরা নিজেদের মধ্যে জোট করে প্রার্থী দিয়েছে, এবং এতটা নির্লজ্জ হোর্ডিংও টাঙিয়েছে। প্রচারের আলোয় সিপিএম, আপনি দেখবেন ব্যানার লাগানো হয়েছে গ্রামে গ্রামে, সিপিএম এর কাস্তে হাতুড়ি তারা, বিজেপির পদ্মফুল একসাথে অনেক জায়গায়। হাওড়ায় আমি দুটো ছবি পেয়েছি, বাঁকুড়াতে আছে, আলিপুরদুয়ারে কয়েকটা জায়গার ছবি আমি পেয়েছি। তা আপনারাই তো বলতেন প্রার্থী দিতে দেয় না, সেখানে নিজেদের মধ্যে নিজেদের মতাদর্শ জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে আপনারা প্রার্থী দিয়েছেন। প্রত্যেকটা বুথে আধা সামরিক বাহিনী থাকছে, কেন্দ্রীয় জওয়ানরা মোতায়েন থাকছে। নির্বাচনে লড়ুন। আপনাকে মানুষ সমর্থন করছে কি না, তৃণমূলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে না কমছে, বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে না কমছে, সিপিএম এর প্রতি মানুষের সমর্থন বাড়ছে না কমছে, সেটা অ্যাসেস করার মাপকাঠি কি? সেটা অ্যাসেস করার মাপকাঠি হচ্ছে নির্বাচন। নির্বাচনে প্রমাণ হবে যে যে পরিমাণে মানুষ তৃণমূলে বিশ্বাস করেছিল 2021 সালে বা 2019 সালে বা 2016 সালে, তার থেকে তৃণমূলের ভোট বাড়ছে না কমছে। আমার জনপ্রিয়তা, আমার গ্রহণযোগ্যতা বা মানুষ আমায় পছন্দ করছে কিনা, তার ফল আমি কি করে বুঝবো যদি নির্বাচন না হয়? আমরা তো চাই নির্বাচন হোক, এবং সেই কারণে প্রায় 100% বুথে নির্বাচন হচ্ছে। আপনারা চেয়েছিলেন এক দফায় নির্বাচন না হয় 5 দফায় 10 দফায় নির্বাচন হোক। রাজ্য নির্বাচন কমিশন মনে করেছে এক দফায় হয়েছে। বাংলায় যে 2021 সালে 8 দফায় নির্বাচন হয়েছিল, এটা তো বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য হয়েছিল, যে প্রচারে যাতে বিজেপির নেতারা সময় পায় এবং একটা হাওয়া তৈরি করতে পারে, যদিও হাওয়ার কোনো মূল্য নেই। হাওয়া তৈরি করেও 215। অমিত শাহ বলেছিল আপকি বার 200 পার, উনি এবার বলে গেছেন যে বিজেপি 35টা সিট পাবেন। অমিত শাহ যে ভবিষ্যৎবাণীগুলো করে সেটা অ্যাকচুয়ালি তৃণমূলের পক্ষে হয়। উনি 200 পার বলেছিলেন, তৃণমূলের 200 পার হয়েছে, আর এবার 35 বলছেন, তৃণমূলের 35-এর বেশি আসন সংখ্যা হবে, কম হবে না। তার কারণ তারা দিল্লিতে বসে মানুষকে বঞ্চিত করে ভাবছে মানুষের ভোট নিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। এই যে বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো, 12টা রাজ্যে বিজেপির ক্ষমতায়, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না কেন আমি যদি প্রশ্ন করি? কে বারণ করেছে? ডবল ইঞ্জিন সরকার তো। বাংলায় মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন সরকার লক্ষ্মীর ভান্ডার দিতে পারছে, আর উত্তরপ্রদেশে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, মণিপুরে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, ত্রিপুরায় আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, গোয়াতে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, মধ্যপ্রদেশে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না। আমি চ্যালেঞ্জ করেছি। এরা কথায় কথায় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার যোগ্যতা নেই। আরে আমি আপনার কথা ধরে নিলাম, আমার যোগ্যতা নেই। আমি তো বলছি যে 12টা রাজ্যের মধ্যে আপনি একটা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করুন, যেখানে প্রত্যেকটা
মহিলাকে আপনি মাসে 1,000 টাকা করে পৌঁছে দেবেন, প্রত্যেকটা মহিলা, পরিবারের একজন নয়। তার কারণ বাংলায় মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছে, পরিবারের একজনকে দিচ্ছে না। পরিবারের সবাইকে আপনি যদি মাসে 1,000 টাকা করে পৌঁছে দিতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন রাজনীতি থেকে বিদায় নেবে। আমি প্রেসের সামনে বলছি, জনসমক্ষে বলছি, ক্যামেরার সামনে বলছি, তাদেরকে অনুরোধ করছি। আপনি বলছেন পরিবারতন্ত্র কেন থাকবে? আমরা তো চাই পরিবারতন্ত্র বিনাশ হোক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পারে না একটা বিল আনতে, 1 মিনিট লাগবে। কেউ প্রাইভেট মেম্বার করে বিল আনুক, আপনার সরকার ক্ষমতায় রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আপনি ভোট করুন, আমরা ভোট করব। প্রথম ভোটটা আমি করব, যে একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে বা পাবলিক অফিসে একজন থাকবে। পারবে? বিজেপির ক্ষমতা রয়েছে। পরিবারতন্ত্রের কথা যদি আজকে বলতে যাই, বিজেপির যারা রাজনীতি করে, বসুন্ধরা রাজে, পীযূষ গোয়েল, পঙ্কজ সিং, রাজনাথ সিং, পঙ্কজা মুন্ডে, গোপীনাথ মুন্ডে, একাধিক উদাহরণ, 6 ঘন্টা লাগবে। আর বাংলায় তো দেখছেন, যার পরিবার থেকে সবাই রাজনীতিতে, সে বলছে পরিবারতন্ত্রের বিনাশ চাই, ভূতের মুখে রাম নাম। 5 জন পরিবার থেকে রাজনীতি করে, নির্লজ্জ। আমি বলছি পরিবারতন্ত্র বিনাশ দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছে। প্রথম ভোটটা সংসদে দিয়ে রাজনীতি আমি ছাড়বো। আপনাকে দুটো রাস্তা দিচ্ছি, আপনি যে কোনো খুশি যেটা আপনার নেওয়ার সেটা নিন। হয় আপনি যে কোনো বিজেপি শাসিত রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে লক্ষ্মীর ভাণ্ডার চালু করুন, সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নিয়ে নেবে। আর পরিবারের সবাইকে দিতে হবে, একজনকে নয়। 1,000, আপনি বলেছেন 2,000, আমি বলছি 1,000। আপনি মানুষের প্রাপ্য টাকা আটকে রাখছেন, আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন? আপনাকে বাড়িতে কেউ যদি একটা বসার চেয়ার না দেয়, সে আপনার জন্য টেবিল পেতে 10টা পদ লেগিয়ে খাবার ব্যবস্থা করবে? আপনি কারোর বাড়িতে একটা লোকের সাথে দেখা করতে গেছেন, আপনাকে বসার চেয়ার দেয়নি, আপনাকে 1 গ্লাস জল দেয়নি, সে আপনার খাটের ব্যবস্থা করবে, শোয়ার? বিজেপি যোগ্য পাওনা, বকেয়া পাওনা, প্রাপ্য টাকা, অধিকার দিচ্ছে না, সে নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেবে। এর থেকে হাস্য করার কি হতে পারে? আর আপনি দিন, তারপর বলুন আমরা দিয়েছি। আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে পারতাম না, লোকসভার আগে পারতাম না, যে মমতা ব্যানার্জি এতদিন পরিবারের একজনকে দিয়েছে, এবার আমরা ঘোষণা করছি পরিবারের সবাইকে দেবো। আমরা যদি নির্বাচনী বুলেট হিসেবে ব্যবহার করতাম, তাহলে তো নির্বাচনের আগে ঘোষণা করতাম, নির্বাচনের পরে কেন করেছি? তার কারণ আমরা নির্বাচনে ভোট নেওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সার্বিক মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বলেছিল, আমাদের সরকার বলেছিল, আমাদের দল বলেছিল যে আমরা পরিবারের একজনকে দেবো। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে পরিবারের সবাইকে দিয়েছি। 37,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে। সুকান্ত মজুমদারকে ডাকুন না, 37 পয়সা দিয়েছে এর মধ্যে কেন্দ্র সরকার? বলুন কাগজ দেখাতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। এই 37,000 কোটি টাকার মধ্যে 37 পয়সা দিয়েছে? শুভেন্দু অধিকারীকে ডাকুন এই প্রেস ক্লাবে। বাংলার মানুষের 100 দিনের 7,500 কোটি টাকা বকেয়া পাওনা, 7 পয়সা দিয়েছে? কাগজ দেখাক, রাজনীতি ছেড়ে দেবো। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। সুতরাং মানুষকে বিভ্রান্ত যারা করার চেষ্টা করছে, আমি মনে করি মানুষের প্রতিবাদের আওয়াজ আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আরো জোরালো হবে। এবং যে কটা বিজেপির আবর্জনা পড়ে রয়েছে এবং ধর্মের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেদের রাজনৈতিক শ্রীবৃদ্ধির কথা ভাবছে, তাদেরকে বাংলা ছাড়া করা, এলাকা ছাড়া করা গণতান্ত্রিকভাবে আগামী দিন সময়ের অপেক্ষা। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, একজন করে। বসুন বসুন, বসে বলুন। নমস্কার, আমি দীপঙ্কর নন্দী। আজকাল প্রায় 45 মিনিট ধরে আপনার বক্তব্য আমি শুনেছি। এই অধিকাংশ বক্তব্যের সাথে আমি একমত। বাংলায় আরেকটা অশান্তি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় রাজ্যপাল।
এই রাজ্যপালের নাম আপনি জানেন, সিবি আনন্দমোহন বসু। ইনি রাজভবনে বসে নিজের অধিকার ছাড়িয়ে বিভিন্ন জেলায় ঘুরছেন। আমরা এরকম কোনো রাজ্যপাল দেখিনি। ধনকরকে দেখেছি, ধনকর এত বেশি করেনি, অল্প করেছে। আপনি সিবি আনন্দ বসুকে ধনকরের থেকে বেশি নম্বর দিচ্ছেন? না, ধনকরকে আত্মহারা হবে, ধনকরকে কিছুটা। এবারে রাজভবনে উনি একটা পিস কমিটি করেছে, প্রেস কনফারেন্সকে বলছে পিস কনফারেন্স। এত সন্ত্রাস হয়েছে, এত বোম পড়ছে, নির্বাচন কমিশন ব্যর্থ। এ ব্যাপারে আপনি কি বলবেন আমাদের? রাজ্যপাল নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? ন্যাশনাল মিডিয়াও যদি থাকে একবারে করে নাও। বলছি, আজকে এই যে গোটা পঞ্চায়েত নির্বাচন পর্বে 1 নম্বর প্রশ্ন, রাজ্যপালের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আজকে প্রেস কনফারেন্স করে রাজ্যপাল বলেছেন রাজ্যে যে অশান্তির পরিস্থিতি তার জন্য পুরোপুরি নির্বাচন কমিশন দায়ী, রাজ্য নির্বাচন কমিশন দায়ী। ফলে এই আর দ্বিতীয় প্রশ্ন আমার একটা, যে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছেন, সেই সঙ্গে তিনি বিরোধী দলের যারা এজেন্ট আছেন তাদের বলছেন যে আপনারা তৃণমূলের বিরুদ্ধে একজোট হন, এবং সেই সঙ্গে গতকাল আমরা দেখলাম যে বাইরে থেকে যে বাহিনী এসছে তাদের কাছে গিয়ে বলছেন যে রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র রক্ষায় যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বিরোধী দলনেতার এই ধরনের আচরণকে আপনি কীভাবে দেখছেন? অভিষেক প্রচেতা, আনন্দবাজার অনলাইন থেকে। আজকে রাজ্যপাল বলেছেন যে ডুপ্লিকেট ব্যালট ছাপা হচ্ছে, এরকম অভিযোগ তার কাছে এসে পৌঁছেছে, এবং তিনি নির্বাচন কমিশনকে সরাসরি বলছেন যে তদন্ত করার জন্য। কি বলবেন? আর কেউ আছে গভর্নর বা রাজ্যপাল নিয়ে যদি কোনো প্রশ্ন? আচ্ছা, পুছ লিজিয়ে। অভিষেক বাবু, আমি একটু কোয়েশ্চেন করে নিই একটা। রিপাবলিক বাংলাশ্রী যেটা, আজকে রাজ্যপাল বলছেন সিবি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনারকে যে আপনার হাতে যে রক্ত লেগে আছে তাতে গঙ্গার জল দিয়েও ধোয়া যাবে না, রাজধর্ম পালন করুন, মানুষের পাশে থাকুন, মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারাচ্ছে। আপনার প্রতিক্রিয়া, আপনি কি সমর্থন করেন এই বক্তব্যকে? আমি একে একে উত্তর দিচ্ছি। রাজ্যপাল নিয়ে আগে প্রশ্নগুলো আপনারা শেষ করে নিন। আর আর কারো তো নেই? আচ্ছা, আপনারা রাজ্যপাল নিয়ে যে প্রশ্নটা আমাকে করছেন, তিনি যে প্রেস বিবৃতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, আমি রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে আজকে এই সাংবাদিক বৈঠকে আসিনি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি তার কোনো অভিযোগ থাকে, আমি মনে করি স্টেট ইলেকশন কমিশন ইজ কম্পিটেন্ট এনাফ টু আনসার দ্যাট কোয়েশ্চেন। নাম্বার 2, উনি যে কথাগুলো আজকে বলেছেন, আমাদের বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম। এগুলো যদি উনি অবলম্বন করেন তাহলে আজকে ভারতবর্ষের বা বাংলার বিশেষ করে এই যে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বঞ্চনা, উনি বলছেন আমি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, কনস্টিটিউশনের ম্যান্ডেট রয়েছে পার্লামেন্টকে, পার্লামেন্টে পাস হয়েছে এই মানরেগা আইন। আপনি রাজ্যপালকে দেখেছেন একবারের জন্য গিয়ে কেন্দ্র সরকারকে বলা যে বাংলার মানুষের টাকা আটকে রয়েছে, আপনারা ব্যবস্থা নিন? আপনি রাজ্যপালকে দেখেছেন এই যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, প্রায় 300 জন মারা গেল, তার মধ্যে 80 জন বাংলার ছিল। কারোর বাড়িতে গিয়ে একবার দেখা করেছে? তার কারণ সেখানে রাজনীতি বা পলিটিক্স ইনভলভ ছিল না, বা নির্বাচনে ফায়দা তোলার কোনো জায়গা ছিল না। এখানে উনি নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন। উপর থেকে, দিল্লি থেকে যেভাবে ওনার কাছে আদেশ আসছে, উনি চেষ্টা করছেন ওনার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, যাতে সেই আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা যায়। এবং বারে বারে উনি যে কথাগুলো বলছেন যে পিস রুম, আপনি কন্ট্রোল রুম করমণ্ডল এক্সপ্রেস যেদিনকে হলো সেদিনকে খুললেন না কেন? কোর্টের অর্ডারে তো সেন্ট্রাল ফোর্স এসছে, কোর্টের অর্ডারে তো নির্বাচন কমিশন কাজ করছে। রাজ্যপাল বলছে যে নির্বাচন কমিশনের হাতে যদি রক্ত লেগে আছে, তাহলে মণিপুরে যে 300 জন মারা গেল তার রক্ত কার হাতে লেগে আছে?
মণিপুরে যে কালকেও আপনি দেখবেন 2 মাস পরে একটা স্কুল খোলা হয়েছে। There was a school which was opened after 2 months, rather reopened after 2 months. A poor lady was shot dead in front of that very school the moment it was reopened. I think governor as a person is extremely competent, wise, intelligent, and I should not be commenting on what he should say and what he should not say, what he should do and what he should not do. If I am to advise or suggest him what to do and what to say, that would be like an act of blasphemy. I would not do that. I would rather request the central government that it is the need of the hour that we should take cognizance of the intellect that the governor of West Bengal has and immediately send him to Manipur. Immediately send him to states like Madhya Pradesh. A man of such intellect, a man of such wisdom, a man of such sheer understanding of democratic values and constitution is needed more at this time in the double engine government of Manipur, not in Bengal. I think that answers all your questions. আমার একটা প্রশ্ন আছে, মনীষ কীর্তনে জাগো বাংলা। শুভেন্দু অধিকারী গতকাল একটা জনসভা থেকে বলছেন যে উনি উপমুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন, যেটা আপনারা অফার করেছিলেন সব ছেড়ে দিয়ে বাংলা নতুন করে গড়বেন, সে কারণে উনি বেরিয়ে এসছেন এবং আজকে নতুন করে বাংলা গড়ার পথে গিয়েছেন। কি বলবেন? না, আমি বুঝলাম না, উপমুখ্যমন্ত্রীর পদ কে অফার করেছিল? বিজেপি? তৃণমূল কংগ্রেস আপনারা অফার করেছিলেন। একজন তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে ডেপুটি চিফ মিনিস্টারের পদ অফার করেছিল। তৃণমূল কংগ্রেস অফার করেছিল শুভেন্দু অধিকারীকে উপমুখ্যমন্ত্রী পদ, যাতে দল না ছড়ে। শুভেন্দু অধিকারী 5 লাখ টাকায় বিক্রি হয়, ম্যাথু স্যামুয়েলসের কাছে 5 লাখ টাকা নিয়েছে, তাকে উপমুখ্যমন্ত্রী পদ কি অফার করবে? তো টিভির পর্দায় যে লোকটা 5 লাখ টাকায় বিক্রি হয়ে যায়, খবরের কাগজে টাকা মুড়িয়ে নেয়, তাকে উপমুখ্যমন্ত্রীর পদ কেউ অফার করে? আপনারা বলুন না, আপনারা নিজেদের জিজ্ঞেস করুন। এ তো টিভিতে এসছে, জনসমক্ষে। ও উপমুখ্যমন্ত্রী যদি ম্যাটেরিয়াল হয়, আপনি 5 লাখ টাকা নেবেন? অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছে, কোটি কোটি টাকার করাপশন কেস, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 1000 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এ তো 5 লাখ টাকাও ছাড়েনি। যত স্ক্যাম, যত কেলেঙ্কারি বাংলায় তথাকথিতভাবে আপনারা দেখাচ্ছেন বা হয়েছে, সারদা, নারদা, রোজভ্যালি, সবেতে ওর নাম আছে। উপমুখ্যমন্ত্রী পদকে অফার করতে যাবে কেন? ওর রেট হচ্ছে 5 লাখ। আমি রবিশঙ্কর আনন্দবাজার পত্রিকা থেকে। অভিষেক, আপনি রাজ্যপালের এক সেকেন্ড আমি নিয়ে আসছি। তারপর আপনি রাজ্যপালের মন্তব্যের উপর এক মিনিট। হ্যাঁ, আপনি রাজ্যপালের আমরা শুনুন, আমি একটা কথা বলি, গণপ্রতিরোধ মানে কি? মানুষকে নিয়ে প্রতিরোধ করা, তাই তো? গণপ্রতিরোধ তো তাই। আমরাও তো মানুষকে বলছি আপনাদের নিয়ে আমরা দিল্লিতে যাব, মানুষের আন্দোলন সংগঠিত করব। গণপ্রতিরোধ মানে কি? বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর এজেন্টদের নিয়ে লড়াই করা? এ থেকে স্পষ্টই প্রমাণ হচ্ছে যে বিজেপির কাছে এজেন্ট নেই, বিজেপির কাছে প্রার্থী নেই। গণজোট হয়েছিল, এখন গণপ্রতিরোধ কথা বলছে। আর গণজোট মানে মানুষের জোট নয়, গণজোট মানে হজ বড়লা জোট। এই জোট মানুষ 2021 সালেও প্রত্যাখ্যান করেছিল, 2023-এও করবে। আমি রাজ্যপালের মন্তব্য বা বিবৃতির ওপর আমি সাধারণভাবে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে এবং 17 জন মারা গেছেন। এই প্রশ্ন উঠলে একটা আগের নির্বাচনগুলোতে যে মৃত্যু হয়, হিংসায় মৃত্যু হয়েছে, সেই তুলনা আসে। তো আমাদের এখানে ভবিষ্যৎ কি এইভাবেই তুলনা টেনে টেনে চলবে? নির্বাচন কি মৃত্যুহীন, হিংসাহীন, রক্তপাতহীন হবে না? আমরা সবাই চাই নির্বাচন মৃত্যুহীন, রক্তপাতহীন, সন্ত্রাসহীন হোক। আমি এটা বারবার বলেছি। কিন্তু কোথাও যদি একটা ঘটনা ঘটে, আপনার মনে হয় এটা আমাদের কন্ট্রোলে ছিল? স্টেট ইলেকশন কমিশন ইলেকশন করাচ্ছে হাইকোর্টের অর্ডারে। এবার যে কোনো বিষয় আপনাকে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট ব্যবস্থা নিক। আমরা তো বারবার চাই যে কোনো নির্বাচন সন্ত্রাসহীন হোক, রক্তপাতহীন হোক। কিন্তু কোথাও যদি কোনো ঘটনা ঘটে, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, মর্মান্তিক, কিন্তু মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা চাই এই সংস্কৃতির ইতি বাংলায়
একদম চিরস্থায়ীভাবে যাতে আমরা স্থাপন করতে পারি, আমরা চেষ্টা করেছি। কিন্তু আপনি দেখুন যে 2003, 2008, 1997, 1993 যখন নির্বাচন হয়েছে, শয়ে শয়ে লোক মারা গেছে। আমি মৃত্যুকে জাস্টিফাই করছি না, আবার বলছি, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু এই কয়েকটা ঘটনা যেগুলো ঘটেছে, এগুলো না ঘটলেই ভালো হতো, এগুলো অবাঞ্ছিত, এগুলো দরকার ছিল না। তৃণমূলের যদি গায়ের জোরে নির্বাচন করতে হতো, তাহলে তৃণমূলের যা শক্তি বাংলায় আজকের দিনে রয়েছে, সামনে কেউ দাঁড়াতে পারতো না। আমরা চাই, আমি যেটা বারবার বলছি, আবার বলছি, আগেও বললাম, যে আমার জনপ্রিয়তা, আমার গ্রহণযোগ্যতা কোথায়, তার অ্যাসেস করার মাপকাঠি হচ্ছে নির্বাচন। আমি সেই কারণে নির্বাচন চাই, এবং মানুষ নিজের ভোট নিজে দেবে। এবং এই চিরাচরিত যেই প্রথা সিপিএম আমল থেকে চলে আসছে, এই যে নমিনেশন দেওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, এটার ইতি তো তৃণমূল কংগ্রেস টেনেছে। যেখানে ক্রেডিট দেওয়ার দরকার সেখানে তো আপনাদের দেওয়া উচিত, আপনারা তো সেটুকুও দেবেন না। আপনারা সেখানে তো দিন, পরবর্তীকালে এই 17 থেকে যাতে শূন্য হয় তার চেষ্টাও আমরা প্রাণপাত করে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে সুনিশ্চিত করার চেষ্টা করব। অভিষেক দা, আমি বিজয়া বলছি, চ্যানেল 10 থেকে। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না। অভিষেক দা, আমি বলছি বিজয়া বলছি। অভিষেক দা, বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি, বোমাবাজি, সব কিছুর ঊর্ধ্বে পশ্চিমবঙ্গ, যার একদম শীর্ষে আপনাদের নাম, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কতটা আশাবাদী আপনাদের ফলাফল নিয়ে? আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা মানুষের কাছে ছেড়ে দিন। বাংলাকে আপনারা যারা বদনাম করতে চাইছেন যে সব কিছু শীর্ষে, আপনি এনসিআরবির ডেটা বার করুন না। আপনি তো চ্যানেলে কাজ করেন, আপনি এনসিআরবির ডেটা বার করুন। সব থেকে সুরক্ষিত শহর দেশের মধ্যে হচ্ছে কলকাতা। এটা হোম মিনিস্টারের অধীনে, মমতা ব্যানার্জি চালায় না, অমিত শাহ চালায়। এনসিআরবির ডেটাটা বার করুন। আর বাংলার মানুষ কাকে সমর্থন করবে আর কাকে চায়, এটা মানুষের কাছে ছেড়ে দিন। মানুষ আগামী দিন জবাব দেবে। কেমন দাদা? হ্যালো হ্যালো हेलो। हाँ, सेशन के दौरान जो है यूनिफॉर्म सिविल कोड का जो बिल है वो टेबल हो सकता है। हाउ डू यू रिएक्ट टू दिस? कैसे देखते हैं इसको? यूनिफॉर्म सिविल कोड लेके और किसी का कोई सवाल है? Does anybody has any question in context to what she is asking? यही ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে প্রশ্নটা আমার, আমি কলমের আসিফ। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এই যে ইউনিফর্ম সিভিল কোডে ভারতবর্ষের অভিন্ন দেওয়ানি বিধিতে সবাইকে নিয়ে আসার কথা ছিল, এখন নাকি বলা হচ্ছে আদিবাসীদেরকে তার বাইরে রাখা হবে। সেক্ষেত্রে কি শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে? এ নিয়ে কি ভাবছেন আপনারা? हिंदी में सवाल किया है तो हिंदी में ही जवाब दूंगा। देखिए यूनिफॉर्म सिविल कोड लेके आपका जो सवाल है ये पहले क्लियर है ही नहीं। यूनिफॉर्म सिविल कोड है क्या? गवर्नमेंट ने कोई प्रपोजल, लॉ कमीशन ने एक ड्राफ्ट जरूर भेजा है, बट यही लॉ कमीशन ने 2019 में या 20 में कहा था कि इसकी जरूरत नहीं है। यूनिफॉर्म सिविल कोड का क्या प्रपोजल है, कोई कॉन्क्रीट इंफॉर्मेशन किसी के पास नहीं है। एंड व्हाट नीड्स टू बी यूनिफॉर्म्ड? इंडिया इज नोन एज अ कंट्री which is famous for its diversity. It's a land of diversity. हमारी जो ताकत है, हमारी वैचित्रता में ही हमारी एकता बसी हुई है। प्रधानमंत्री भी जब बात करते हैं, वो भी जब अपना स्पीचेस समाप्त करते हैं, तो वो बड़े गर्व से बोलते हैं वसुदेव कुटुंबकम। Now what is Vasudeva Kutumbakam? The world is one family, and you are talking about uniform civil code. What needs to be uniformed? India is known for its unity, not uniformity. मैं आज बंगाल में आप लोगों के साथ बैठा हूँ तो बंगाली में बात कर रहा हूँ, कुर्ता पजामा में बैठा हूँ। कोई तमिलनाडु में बात कर रहा होगा आपसे तो तमिल में बात करेगा। कोई तेलंगाना में बात कर रहा होगा तो तेलुगु में बात करेगा।
कोई आपसे असम में बात करेगा तो असमीज में बात करेगा, कोई मेघालय में बात करेगा तो खासी में बात करेगा या गारो में बात करेगा। आप उत्तर प्रदेश जाओगे, मध्य प्रदेश जाओगे तो हिंदी में बात करेगा, राजस्थान में जाओगे तो राजस्थानी में बात करेगा। यही तो देश की ताकत है। आप उसको अगर यूनिफॉर्मिटी में लाना चाहते हो तो व्हाट इज इट दैट यू आर ट्राइंग टू ब्रिंग ऑन टू द टेबल? आई एम फेलिंग टू अंडरस्टैंड। सो फर्स्ट द गवर्नमेंट नीड्स टू क्लैरिफाई, एंड like I said, we are a land which is known for unity in diversity, which is known for its rich diversity. So how can you uniform the different clothes we wear, the different religious beliefs that we believe in, the different foods that we eat? बंगाल में खाना अलग है, असम में अलग है, तमिलनाडु में अलग है, गुजरात में अलग है. How do you uniform our culinary differences? How do you uniform our speeches? How do we uniform the languages that we speak? How do you uniform the diversity that we believe in? How do you uniform the religious ethos that we practice? How can you uniform? If something needs to be uniformed, if there is one code which needs to be followed, or a civil code that needs to be followed, it is the BJP leader who needs to follow that code. People like Anurag Thakur, who shouts in broad daylight and says, Desh ki gaddaro ko goli maro salo ko. He needs to be uniformed and he needs to adopt that code. If something needs to be uniformed, it is Ajay Teni Mishra who needs to be uniformed and made sure that he adopts that code, rather civil code. His son runs over 5 innocent protesting farmers, eventually killing all of them. If someone needs to be uniformed, it's Shubhendu Adhikari who needs to adopt and follow that code. His name has surfaced in almost all the alleged scams that has taken place in Bengal over the last 10 years. And yet he is roaming scot-free. If something needs to be uniformed, it is the Home Minister who needs to be uniformed and the code who he needs to adopt. Because he is holding one of the highest position and offices of the country, rather one of the most important constitutional posts, and yet coming to Bengal and yelling at the top of his voice, challenging the people of Bengal that I will not let this government function till 2026 and will break it before or topple it before 26. If some code or civil code needs to be followed, all these people needs to first adopt that code and then preach and make sure that the code is practiced throughout the country. প্লিজ আমি বলবো আস্তে আস্তে আমার দুটো প্রশ্ন একসঙ্গে করে নিচ্ছি। একটা হচ্ছে, আপনারাই আশা জাগিয়েছিলেন যে বারবার আপনি বলেছিলেন একটা চ্যালেঞ্জ যে 23-এ 18-র পুনরাবৃত্তি হবে না, একদম শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু ভোট এখনো বাকি। এই 21 শতকেও 17 জন মারা গেল, তার মধ্যে বেশ কয়েকজন খুন। এটা কি জন্য হলো বা কি চোখে দেখছেন? 2 হচ্ছে, আপনি বারবার প্রতিটা সভায় বলেছেন যেখানে আপনারা হেরেছেন সেখানেও লক্ষ্মীর ভান্ডার যাবতীয় সুবিধে তারা সবাই পেয়েছে, এখনো বললেন। আপনার বললেন না পাচ্ছে, হ্যাঁ পাচ্ছেও। আপনার শিক্ষা প্রতিমন্ত্রী তিনি আজকে প্রচার করতে গিয়ে বলেছেন এখানে জেতাতে হবে, হারলে কিন্তু এখানে উন্নয়ন হবে না। তিনি স্পষ্ট একদম প্রকাশ্যে বলছেন যে এখানে জেতাতে হবে, তৃণমূল যদি হারে এই সুবিধে পাবে না, এখানে উন্নয়ন হবে না। না, উনি কি কনটেক্সটে বলেছে? উনি কি বলেছে যে লক্ষ্মীর ভান্ডার পাবেন না? যাবতীয় সুবিধে মানে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে, উনি কি বলেছেন যে তৃণমূল যদি এখানে না যেতে লক্ষ্মীর ভান্ডার পাবে না বা উন্নয়নও হবে না? উন্নয়ন মানে কি? একটা পঞ্চায়েত সমিতি বা একটা গ্রাম সভা বা একটা জেলা পরিষদের তো কাজ কোথায় রাস্তা হবে, কোথায় জল হবে। তৃণমূল যদি না যেতে, সেখানে তৃণমূল কি করে সুনিশ্চিত করবে? টাকা আপনার আসছে ডাইরেক্ট 12 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন থেকে, রাজ্য সরকারের সাহায্যে আপনি কাজ করছেন, কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটি তো গ্রাম পঞ্চায়েত। আমি যদি ইমপ্লিমেন্টিং অথরিটি হই আর আমি যদি কাজ না করি, কি করে উন্নয়ন হবে? মানুষকে তো সেই জন্যই আমরা বলছি যে আপনারা দেখুন, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত হয়েছিল সেখানে বিজেপি গ্রাম পঞ্চায়েতে কি কাজ করেছে। আর এটা তো প্রতিষ্ঠিত, আমি বলছি না যে বিজেপি জিতেছে মানুষের টাকা বন্ধ হয়েছে, তৃণমূল জিতেছে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছে, এটা কি আমি বলছি? এখানে সবাই আপনারা আমার সাথে একমত হবেন। বিজেপি যেই জিতেছে 100 দিনের টাকা বন্ধ, বিজেপি যেই জিতেছে আবাসের টাকা বন্ধ।
আপনি চিঠির কপি চান? 23শে নভেম্বর চিঠি লিখেছিল যে আমরা 1 মাসের মধ্যে 11 লক্ষ লোকের টাকা ছাড়বো, লিস্ট পাঠান। আমি চিঠির কপি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। 7 মাস হয়ে গেছে এখনো সেই টাকা ছাড়া হয়নি। 186টা সেন্ট্রাল টিম এসছে। এই যে মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটলো, যেখানে একটা জনজাতি একটা লোকের উপর প্রস্রাব করা হচ্ছে, কটা সেন্ট্রাল টিম গেছে? কটা সেন্ট্রাল টিম গেছে আপনি বলুন? এই যে মণিপুরে 3 মাস ধরে আগুন জ্বলছে, ইন্টারনেট নেই, কিছু নেই, লোক বাড়ি থেকে বেরোতে পারছে না, কটা সেন্ট্রাল টিম গেছে? এগুলো তো ধ্রুব সত্য, প্রতিষ্ঠিত, আমি বলছি না। বিজেপি যেখানে জিতেছে, এই যে ডবল ইঞ্জিন করা হচ্ছে, কর্ণাটকে তো 5 বছর ডবল ইঞ্জিন চললো, তাহলে মানুষ প্রত্যাখ্যান করলো কেন? বিজেপির নেতারা বলছেন আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন, সিপিএমকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে দিয়ে দেখুন। যে রাজ্যগুলোতে বিজেপি সুযোগ পেয়েছিল সেই রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে কেন? বিজেপির সাথ পেয়েও। ডবল ইঞ্জিন কোথায় কি কাজ করেছে? আমি তো সেই জন্যই বলছি যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলছে মোদিজির টাকা পাঠিয়েছে, 100 দিনের টাকা পাঠিয়ে দিয়েছে। আমি এই প্রেস ক্লাবেই বলছি, প্রেস ক্লাবটা তো অ্যাপলিটিক্যাল, নিউট্রাল, এখানে আসুক না তথ্য পরিসংখ্যান নিয়ে। আমি 23শে নভেম্বরে চিঠিটা নিয়ে আসবো, যেখানে চিঠি লেখার পরও বাংলার টাকা আটকে রেখে দিয়েছে। আমরা তো মানুষকে দেখাচ্ছি। আর আমরা চেষ্টা করেছি যাতে সব ভোট শান্তিপূর্ণ হয়। ভোটটা এখনো হয়নি, 2 দিন আছে, 2 দিন পরে ভোট। আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে বলা আছে যাতে ভোট শান্তিপূর্ণ হয়, সকলে যাতে সেটা সুনিশ্চিত করে। কিন্তু আপনারা একবারও বলছেন না যে তৃণমূল আমলে বা পুরো বাংলায় এই বিগত 50 বছরে আমরা চেষ্টা করে অন্ততপক্ষে এই যে নমিনেশন প্রসেসটায় সবাই নমিনেশন দিয়েছে, মনোনয়নপত্র জমা দিয়েছে, সর্বত্র নির্বাচন হচ্ছে, এটা একমাত্র তৃণমূল করে দেখিয়েছে। আপনারা কোনোদিন এটা বলবেন না। সত্যিটা আপনাদের বলতে কি অসুবিধা হয়? আমি তো জায়গায় জায়গায় সভা করে বলেছি যে মনোনয়ন যারা জমা দিতে পারবেন না, একটাকে অভিষেকে ফোন করে বলুন। আপনি আমাকে দেখান একটা ফোন এসছে, আমরা ব্যবস্থা নিন, একটা ফোন। আমি সব জায়গায় বলেছি যে 100% নমিনেশন হবে। তারা চলে যাচ্ছে কোর্টে যে না, 1 দফায় ভোট হবে না, 5 দফায় করতে হবে, 4 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে। তারা চলে যাচ্ছে ভোটে না, কেন্দ্রীয় বাহিনী দরকার। কেন্দ্রীয় বাহিনীতে স্টেট ইলেকশন কমিশন আপত্তি জানিয়েছে। স্টেট ইলেকশন কমিশনের ক্ষমতা, স্টেট ইলেকশন কমিশন ভেবেছে যে আমার ক্ষমতা হ্রাস হচ্ছে বা সংকুচিত হচ্ছে, সেই কারণে আমি কোর্টে গেছি, কোর্টে প্রতিবাদ জানিয়েছি। বিচার ব্যবস্থা মনে করেছে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। এমন না যে খালি স্পর্শকাতর বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সর্বত্র থাকবে, আর থাকুক। আমি তো বলছি একটা দিয়েছেন 10টা দিন। আমাদের ইন্টেনশন যদি খারাপ হতো আমরা বলতাম কেন্দ্রীয় বাহিনী লাগবে। আমাদের ইন্টেনশন ভালো, আমরা বলছি একটার জায়গায় 10টা দিন। সেটা আপনার চ্যানেল দেখাচ্ছে না, সেটা আপনার চ্যানেল বলছে না। আমরা বলছি 100% নমিনেশন আমরা করে দেখাতে পারেছি, সেটা আপনার চ্যানেল বলছে না। 2008-এ হয়নি, 2013-তেও হয়নি। 2008-এ সিপিএম ছিল, 2013-তে তৃণমূল ছিল। আর 90 দশকের কথা তো আমি ছেড়েই দিলাম। আমরা যেটা বলেছি, আমাদের যদি ইন্টেনশন খারাপ থাকতো, আমরা যদি না চাইতাম যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক হতো, আমরা চাই নির্বাচনে যে পারবে ভাই লুটে নিক, যদি আমাদের এই মনোভাব বা মানসিকতা হতো, আমরা কেন্দ্রীয় বাহিনী চাইতাম? আরে পার্টির তরফ থেকে তো আমি সুপ্রিম কোর্টে যেতে পারতাম, ছেড়ে দিন রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারতাম না? পার্টি হিসেবে, আমি আবার বলছি, পলিটিক্যাল পার্টি হিসেবে স্টেট ইলেকশন কমিশন গেছে, তার আর্গুমেন্ট আলাদা, পার্টি হিসেবে আমার আর্গুমেন্ট আলাদা হতে পারত। বা পার্টি হিসেবে আমি সেখানে পার্টি করার জন্য সুপ্রিম কোর্টকে বলতে পারতাম যে আমাকে পার্টি করুন, আমি তো বলিনি। আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমি আজকেও বলছি, অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক নির্বাচন আমি একা চাইলে সম্ভব নয়। সংবাদ মাধ্যমকেও তার ভূমিকা পালন করতে হবে, বিরোধীদেরও তার ভূমিকা পালন করতে হবে, সবাইকে তাদের ভূমিকা পালন করতে হবে। যে নির্বাচনে প্রত্যেক পক্ষরই অধিকার আছে মানুষের কাছে যাওয়ার, তাদের কাছে ভোট চাওয়ার। মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, মানুষের উপর ছেড়ে দিন। আমরা তো সেটা চাইছি। সেই কারণেই তো আমি বলছি যে আমার ভালো হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্টকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্ডার দিয়েছে বলে। অভিষেক টিভি, অভিষেক Abhishek, BJP is accusing that State Election Commission is working as an agent or as mouthpiece of TMC. What are your comment on this? And second is
like the central forces that would be coming here would also, like the court has stated, that it would be staying beyond, like, for post-poll violence, regarding the post-poll violence, and also giving the instances of 2021 elections. What is your state on that? So why didn't BJP follow the same way while Panchayat went for polls in Tripura? In 2018, we had 34% seats which were perhaps uncontested. In Tripura, the number was more than 90. And you talk about post-poll violence, you saw what happened in Tripura. You're a representative from the media. You saw what happened to the media. Offices of media were burned down. There were not a single opposition member who was allowed to walk on the street for the next 72 hours after BJP came to power. What is BJP doing? Why are they not filing any case? Why are they not complaining against the state administration in Tripura? This is the example of double engine government. That's what we are saying. We have no qualms in saying that we want absolutely free and fair polls. Let me be very clear. And let people come out and exercise their franchise. Nobody is going to stop. In 2021 also there were central police forces. There were central paramilitary forces till the counting. And the accusation of post-poll violence, one should see that till 4th of, or rather 5th afternoon, till the time the new government was sworn in, the law and order was actually depending on the Central Election Commission. They were at the helm of affairs of the state administration, as per the MCC. So if someone needs to be blamed, it's the Central Election Commission, not the other way around. So I will humbly ask them to just preach what you practice. अभिषेक, TV9 भारतवर्ष से रविशंकर। मेरा सवाल ये है, स्टेट गवर्नमेंट को जो एम्प्लॉयज़ हैं वो इलेक्शन ड्यूटी पे जा रहे हैं, उनके अकाउंट, मतलब जो अकाउंट है वहाँ पे अलावेंस फंड आ रहा है, इलेक्शन का अलावेंस फंड आ रहा है 1540 रुपया, लेकिन वो मिड डे मील से आ रहा है वो पैसा, वो अकाउंट स्टेटमेंट दिखा के कह रहे हैं कि ये अगर पैसा मिड डे मील से आ रहा है तो हम बिना मुफ्त के इलेक्शन ड्यूटी कर देंगे, लेकिन बच्चों का पैसा नहीं लेंगे। भैया आप TV9 में काम करते हो, आपका ओनर कंस्ट्रक्शन का काम करता है, आपका तनख्वाह जाता है बिल्डिंग से, मत लो, मत लो। Your owner is Krishan Reddy. He is heading mega projects, taking money from Telangana, Andhra Pradesh in irrigation and paying your salary. Don't take the salary. बस बोलना बड़ा आसान है, भाई सरकार दे रहा है ना, इंटेंशन ठीक है, आपको अपनी तनख्वाह मिल रही है, चाहे कहीं से भी आए, सरकार पैसा तो दे रहा है, दूसरी जगह पे पैसा नहीं देता। जिनको भाई खाली एक्सक्यूजेस देना है, they will suffer from this disease called excusitis. Let them suffer from excusitis. We will continue towards working for the people. আমার দুটো প্রশ্ন আছে। আচ্ছা, দেবযানী সরকার, ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে মাইকটা হাতে নিয়ে কি করব বলতে হবে তো, পাঠাবে যাবে। দেবযানী ট্রাইব টিভি। আমার দুটো প্রশ্ন আছে, এক হচ্ছে কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচি শেষে আপনি বলেছিলেন যে 60 দিন আগের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক, 60 দিন পরে আর এক। তো এই যে আপনার নবজোয়ার কর্মসূচিতে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আপনার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে যেটা আগামী দিনে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে, এক। আর দুই হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলে মহারাষ্ট্রের মতো বিজেপি আপনাদের দলকেও কি ভাঙার চেষ্টা করবে, এরকম কোনো আশঙ্কা তৈরি হচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই, যে নবজোয়ার নিয়ে আমি যেটা উপলব্ধি করেছি যে মানুষের সমস্যাগুলো যেগুলো আমি নিজের চোখে দেখেছি, আমরা এখানে যারা বিশেষ করে শহর বা শহরতলিতে থাকি, শহরতলির লোক জানেই না যে গ্রামের মানুষের সমস্যা কি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে রাজনীতির প্রতি। আমি যে বলছি, একজন ব্যক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পরিবর্তন এসছে 60 দিন রাস্তায় থাকার ফলে, তার কারণ রাজনীতির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এই যে জল, কল, রাস্তা, এগুলো মানুষের কতটা জরুরি, এখানে বসে থাকা যে কোনো দলের নেতা, কর্মী, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, কেউ এগুলো উপলব্ধি করে না। আপনি মানুষের কাছে যখন যাবেন, এই যে বিজেপির লোকেরা বলে 500 টাকা যারা নিচ্ছে তারা ভিক্ষা নিচ্ছে, একটা পরিবারের কাছে 500 টাকা মানে 10 দিনের খাবার, এটা কেউ রিয়েলাইজ করে না। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গি, একটা পরিবারকে জল আনতে আজকে 10 কিলোমিটার আগে যেতে হতো, এখন হয়তো 2 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, জলের প্রকল্পের কাজ চলছে, কিন্তু সেটা সময় সাপেক্ষভাবে যাতে তাকে শেষ করা যায় টাইম বাউন্ড ম্যানারে, এটা সুনিশ্চিত করার যে একটা দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে, এই যে ফিডব্যাকগুলো দলকে দেওয়া, এটা নতুন করে আমি নবজোয়ারের মাধ্যমে অর্জন করেছি।
মিস্টার ব্যানার্জি দুটো প্রশ্ন আছে। সেকেন্ডটা কি ছিল? আমাদের দলের অজিত পাওয়ার আর একনাথ শিন্দে অলরেডি আমরা তাড়িয়ে দিয়েছি। মির্জাফর, বেঈমান, গদ্দার 2020 আগে। মিস্টার ব্যানার্জি, তৃণমূলকে যত ভাঙার চেষ্টা করবে ওরা ভাঙবে, তৃণমূলের শক্তি আরো বাড়বে। নাম প্রকাশ করুক। আর যোগাযোগ করছে কেন? আচ্ছা আমি কি আপনাকে বলি বিজেপি থেকে যোগাযোগ করছে? আমি তো স্টেট জয়েন করিয়ে দিই, উনি জয়েন করিয়ে দিক। বাজার গরম করার একটা কৌশল, আর আপনারা সেই ট্র্যাপগুলোতে পড়েন। ভাই যোগাযোগ যদি করে তুমি জয়েন করো, কে বারণ করছে? মিস্টার ব্যানার্জি, মানুষ যারা যদি কেউ যোগাযোগও করে, আমি আপনাকে বলছি তারা যোগাযোগ করলেও তারা জানে যে বিজেপির টিকিটে বিজেপির চিহ্নে বাংলায় জেতা কার্যত অসম্ভব। মিস্টার ব্যানার্জি, রাজ্য সরকার প্রথম থেকে শেষ অবধি, এমনকি সুপ্রিম কোর্টে অবধি গিয়েছিল ভোটে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকার মুভ করেছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস এটা কখনোই চায়নি, তৃণমূল কংগ্রেস চায় সেন্ট্রাল বাহিনী মোতায়েন হয়েই ভোট হোক। সো রাজ্য সরকারের তাহলে কি ইন্টেনশন সঠিক ছিল না বলে আপনি মনে করেন? আপনি আপনার কথা আমার মুখে বসাতে পারেন না। আমি যেটা বললাম আপনি একটু আগে ভালো করে শোনেননি। আমি বলেছি যে ইলেকশন কমিশনের রাইট আছে যাওয়ার, রাজ্য সরকারের রাইট আছে যাওয়ার। ইলেকশন কমিশন যদি মনে করে যে আমার ক্ষমতা সংকুচিত করা হচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে, কেন কোনো দিন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়নি 2013 একটা ছোট্ট ইনস্টেন্স ছাড়া। আর বিভিন্ন রাজ্যে, আজকে বাংলায় যদি হয় তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলার 10 গুণ, ত্রিপুরায় তো 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, ত্রিপুরায় 10 গুণ সন্ত্রাস হয়। বাংলায় যদি একটা ঘটনা ঘটে ত্রিপুরায় 10টা হয়। বাংলায় দেখাতে পারবেন একটা সংবাদ মাধ্যমের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে 10 বছরে? একটা ঘটনা দেখাতে পারবেন না। ত্রিপুরায় জিজ্ঞেস করুন, আমরা যখন প্রচারে গেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে। কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারোর মুখ ভেঙে দেওয়া হয়েছে, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যেতে চায় সেটা তাদের এখতিয়ার, সেখানে দলের কোনো সে নেই। আর এটা প্রমাণ করে যে দল আলাদাভাবে চলে, দল আর রাজ্য সরকার দুটো পৃথক ব্যবস্থা। দলের কথায় সিপিএম এর দলতন্ত্রের মতো এখানে দল চলে না বা সরকার চলে না। রাজ্য সরকার যদি মনে করে যে রাজ্য সরকারের ক্ষমতাকে বাইপাস করে কোর্ট একটা অর্ডার দিচ্ছে বা একটা জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টকে বা সেই অর্ডারকে চ্যালেঞ্জ করার রাইট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের রয়েছে। অভিষেক দা, আমি দাওয়াল থেকে রফিক বলছি। সেটা হচ্ছে আপনি যে জেলার সাংসদ, সাউথ 24 পরগনা, এবারের পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে এবং আপনিও দেখেছেন, ভাঙড়। আপনার জেলায় এরকমভাবে টানা 3 দিন ধরে এরকম গণ্ডগোল হলো, আপনি কি মনে করছেন যে এটা না হলেই ভালো হতো? 1 নম্বর। 2 নম্বর, আপনার জেলায় 2টো ব্লকে এবারে ভোটই হচ্ছে না। আপনি বলেছিলেন যে সব জায়গায় ভোট হোক, আমরা সেটাই চাই, কিন্তু আপনি যে জেলার কথা বলেন সেই জেলায় দেখা যাচ্ছে ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 1 নম্বর ব্লক, এখানে ভোট হচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এবং আগামী এই যে নির্বাচনের ফলাফল পর্যন্ত ভাঙড়ে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তি কি থামবে বলে আপনি মনে করছেন? তার জন্য কি বার্তা দেবেন? অশান্তি আমরা কেউ চাই না। রিলেটেড কোশ্চেন করে দেবো, একটা একই সঙ্গে উত্তর দিয়ে দেবেন। সেটা হচ্ছে আজকেই দুপুরে 96 জনকে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য তাদেরকে সাসপেন্ড অথবা বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। অলরেডি বিভিন্ন জেলাতেও এর আগে এরকম স্টেপ নেওয়া হয়েছে। অলরেডি সম্ভবত 200 বা 300 অলরেডি এরকম করা হয়েছে। নির্দল যারা ছিল সিম্বল না পেয়ে, সেই সংখ্যাটা প্রায় 6500 এরকম, তারও হয়তো একটু বেশি। বিভিন্ন সময় আপনার দলের স্পোক্স পার্সনরাও এটা বলেছে। এই বাকিদের ক্ষেত্রেও কি এই একই স্টেপ নেওয়া হবে যারা রয়ে গেল? যারা নির্দল দাঁড়িয়েছে মানে এই না যে তৃণমূল সবাইকে সাসপেন্ড করবে। যারা তৃণমূলের টিকিট না পেয়ে, তৃণমূলে ছিল টিকিট পাইনি বেরিয়ে গিয়ে নির্দল হয়েছে, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য। এবং সেটা স্পষ্টত আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমরা সেটাই করেছি। এই সংখ্যাটা সব মিলিয়ে দেখতে হবে 2000-এর উপর হবে, সব মিলিয়ে। আপনি যদি দেখেন 1.5 থেকে 2000 হবে খুব বেশি হলে, বা 1.5 থেকে 2200-এর মধ্যে থাকবে। কেননা অনেক জায়গায় আমরা জেলা ভিত্তিকও প্রেস কনফারেন্স করে আমাদের জেলা নেতারাও সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, সব যদি আপনি ধরেন, সব যদি অ্যাড করেন, যোগ করেন, তাহলে 2200-র কাছাকাছি হবে, এর বেশি হবে না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে রফিক যেটা করলো, যে ভাঙড় বলে নয়, আমরা সর্বত্র চাই যে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, খালি ভাঙড় বলে নয়। ভাঙড়ে আর ক্যানিংয়ে যেটা আনকনটেস্টেড হয়েছে
সেখানে বিরোধীরা পিটিশন করে হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাদের দাবি খারিজ করেছে। ঠিক, হাইকোর্টের অর্ডারের উপর বলার অধিকার কি আমার আছে? আমি একটা জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু যদি হাইকোর্ট বলে দেয় তাহলে সুপ্রিম কোর্ট যাক, আইনি রাস্তা তো খোলা আছে। আচ্ছা তুমি আমাকে বলো, কজন জেলা পরিষদে প্রার্থী আছে দক্ষিণ 24 পরগনায়? 85 জন। 85টা সিটের মধ্যে তুমি যদি গ্রাম পঞ্চায়েত দেখো, কত গ্রাম পঞ্চায়েত রয়েছে, কত প্রার্থী রয়েছে? প্রায় 8,000-এর কাছাকাছি প্রার্থী। ওই 96টা প্রার্থী আটকে তৃণমূল কংগ্রেস কী পাবে 8,000-এর মধ্যে? আটকাতে হলে 5,000 আটকাবো, 8,000 আটকাবো। 96 মানে কি? নট ইভেন 1%। তো সর্বত্র আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা খালি ভাঙড় বলে নয়, ভাঙড়ের যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলেও আরও ভালো হতো। এটা সম্পূর্ণভাবে দরকার ছিল না, অবাঞ্ছিত, এবং যদি না ঘটতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অভিষেক একটা প্রশ্ন। Mr. Banerjee, in the wake of this mass suspension of party workers, yes, I'm from Millennium Post. I wanted to ask that in the wake of such mass suspensions of party workers, I have two questions. Do you not feel it may pave the way for a bigger rebellion within the party? And secondly, is it not strengthening the hands of the opposition parties, because many of whom have been suspended have also joined the opposition parties? But sir, sometimes you have to think above your own political interest and keep the larger picture in mind. That's why we say we are a party who doesn't compromise with our ideology. When we say that we will not stand this indiscipline in whatever way one tries to do, we have ensured that everyone who has tried to exceed the party's brief and not followed the party discipline has been expelled from the party. We don't care about the ramification of the consequences, because when it comes to ideology, there is absolutely no compromise. অভিষেক, আনন্দবাজার অনলাইন থেকে অমিত। এদিকে বলছি যে সায়নী ঘোষকে এইখানে বলছি যে সায়নী ঘোষকে এরকম ভোট প্রচারের মাঝখানে ইডির ডেকে পাঠানোটাকে আপনি কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করেন? আমার আর একটি প্রশ্ন আছে যে এই মানে তৃণমূল আমরা অনেক দিন ধরেই কাভার করছি, তারা দেখি যে প্রতি ভোটে কোনো না কোনো সময় ইশতেহার প্রকাশিত হয়। এই প্রথম তৃণমূলের কোনো ইশতেহার প্রকাশিত হলো না, কেন? দেখুন, প্রথমে সায়নী ঘোষ নিয়ে আপনি যেটা প্রশ্ন করেছেন, খালি সায়নী ঘোষ বলে নয়, প্রত্যেকটা, এমনকি আমাকেও নবযাত্রার মধ্যেখানে একবার ইডি একবার সিবিআই আলাদা করে ডেকে পাঠিয়েছে। এমনকি আমার স্ত্রীকে, আমার 3 বছরের শিশু সন্তান, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে, বিমানে উঠতে দেওয়া হয়নি। ইডি সিবিআই নিরপেক্ষতা নিয়ে আমি অনেকবার বলেছি, যেদিনকে এরা এই বিজেপি নেতাদের ডাকবে তখন বুঝবো যে ইডি নিরপেক্ষ। যাদেরকে প্রকাশ্যে ক্যামেরায় টাকা নিতে দেখা যাচ্ছে তাদেরকে যখন ইডি সিবিআই ডাকবে তখন বুঝবো ইডি নিরপেক্ষ। ইডির কাজ তদন্ত করে এই যেই অর্থনৈতিক তছরূপি যে কর্মকাণ্ড হয়েছে বিগত দিনগুলোতে, অর্থনৈতিক যে স্ক্যাম, যে কেলেঙ্কারিগুলো, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া, আপনি দেখুন এর নির্যাস কি। ইডি প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা, আদানির মতো লোক 1 লক্ষ কোটি টাকা ভারতবর্ষে শেষ করে দিয়েছে। এমনকি অর্থনৈতিকভাবে যে সংস্থাগুলো আমাদের কাছে এপিটম বলে আমরা মানি, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এলআইসি, এসবিআই, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ইডি একদিনের জন্যও রাখবে না, সিবিআই একদিনের জন্যও রাখবে না। আর আমি তো প্রকাশ্যে বলছি যে আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি জনসমক্ষে আনুন, এনে আমাকে ফাঁসির মঞ্চে তুলুন। আমি তো 3 বছর আগে বলেছিলাম, আমি কথায় কথায় সকাল বিকেল রাত দুপুরে আমার অবস্থান বদলাই না। যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কিন্তু যে ডেকে বসিয়ে রাখা, পরিবারকে হেনস্থা করা, এটা কেন? তার কারণ হয় তুমি বসে যাও বা বিজেপিতে আসো। বিজেপিতে এলে 7 খুন মাপ। পার্থ চট্টোপাধ্যায় আজকে যদি সমস্যার সম্মুখীন না হয়ে দিল্লিতে গিয়ে বিজেপির ফ্ল্যাগটা নিত, আজকে ধোয়া তুলসী পাতা হতো। যেমন অজিত পাওয়ার হয়েছে ঠিক তেমনি হতো। একনাথ শিন্দে, যার বিরুদ্ধে তদন্ত চলছে, 9 জন গত পরশুদিন শপথ নিয়েছে এনসিপি পার্টির, 9 জনের বিরুদ্ধেই ইডি তদন্ত চলছে, 9 জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত করছে। 9 জন গিয়ে শপথ নিল, ধোয়া তুলসী পাতা হয়ে গেল। ইডির কাজ তদন্ত করে মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া। ইডির কাজ তদন্ত করে নেতাদের বেছে বিজেপিতে পাঠানো নয়। যেদিনকে ইডি নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেদিনকে ধরে নেব ইডি নিরপেক্ষ। অভিষেক Hi, Mr. Banerjee. I've just come back from Manipur, and there was a pregnant woman who has recently given birth at a relief camp.
Now, she asked a question, and I promised her that I'll take her question to every politician I come across. You happen to be the first one. Now, she said, the country has a president, a prime minister, so many chief minister, so many political parties. Still, why can't India save Manipur? Who failed Manipur? Well, the visuals and the footages coming out from Manipur, especially in the last couple of months, are extremely disturbing and unfortunate at the same time. But however, we also need to take cognizance of this fact that the central government has been boasting and touting about its double engine model all this while, and we have seen how it has failed miserably in states like Manipur. The Prime Minister has not uttered a word about Manipur in the last 3 months, not even a single word. Prime Minister has went to countries like the United States of America. He has gone to several other countries. He went to Egypt. He went to Australia. He went to Madhya Pradesh about 7 days back to get himself entertained in some dandiya ceremony. But it doesn't have the guts and galls and honesty and the responsibility to go to Manipur and confront the people and face the people. It's extremely shameful that Manipur has a government in center. Manipur has a government in state which is a BJP and the central government is again BJP. So a double engine government is failing to stop this violence from the last 2-3 months. And they perhaps think that it's a very small state. Rather than utilizing and wasting our energy in a 2 Lok Sabha seat state, it's better to indulge in toppling governments in states like Maharashtra. That is why Maharashtra, they are giving priority. They are getting into breaking these governments, strengthening their alliance, toppling governments, rather than addressing the task in hand at Manipur. But make no mistake when I say this, Manipur, although a small state, but we are extremely proud to say that the Northeast has been an integral part of India. And all the 7 states combined are known as the 7 sisters. Although they are small states, they have limited number of assembly seats, they have limited number of Lok Sabha seats, but these 7 sisters, to my mind, will bring 2 big brothers down in the days to come. The Home Ministry Parliamentary Affairs had a meeting today, and they have refused to discuss on Manipur. I repeat, refusal of Parliamentary Committee to discuss on Manipur has also compelled the members to walk out of the meeting. Home Ministry refusing to discuss on Manipur. Because they don't have the answers to the question we are asking. It's simple. So when you don't have the answers to the question that you are asking, what do you do about it? Either you ignore it, just walk away, right? So when you're not answering, you're ignoring because you don't have the answers. So I would request the Home Minister and the Prime Minister, rather than basking into the entertainment of pole-bound states like Madhya Pradesh and Rajasthan, go to Manipur and solve the problem of the state. Go and see how people are suffering. Even yesterday, a lady was shot dead before a school which reopened after 2 long months. So it's extremely unfortunate. They think it's a small state that doesn't require their attention. But although it's a small state, Manipur is India's pride. You see, you talk about UCC, you talk about other things that are going to bring you political dividends. By going to Manipur, they think that it is not going to serve their purpose. But like I said, the 7 sisters, although very small states, but the 7 sisters of the northeastern states is going to bring the 2 big brothers of Gujarat down in 2024 in the days to come. Mark my words. Hello. Hi. Hi. Thank you, Abhishek. My question, I have 2 questions. These are not related to Panchayat polls. First question is regarding the opposition meeting that took place in Patna and the next meeting that is going to take place in Shimla. Is there any concrete proposal on behalf of Trinamool Congress regarding taking forward this opposition unity? Because the proposal that the TMC has come up with is 1:1 fight. Do you think this is practical at the ground level? Absolutely. This is necessary and this is the need of the hour. And we have put forth our proposal and perspective in the last meeting as well. Yeah, bolun. In the last meeting as well. But, wait, 1 minute, kotha bolchi na. So we have put forth our perspective and proposal in the last meeting in Patna as well.
and most of the parties are of the opinion have supported what we have placed. So let's hope for the best. When we are meeting for the second summit in Bangalore in the next 1 or 2 weeks, we will discuss the way ahead. This is something I think which can't be discussed before the media, or strategical, alliances can't be discussed before the public domain. This should be discussed within the four walls, and all party needs to come on the same page and be in concurrence with each other, which I think is going to happen. And my second question is on UCC, on Uniform Civil Code. Although you have you have spoken about it, but my specific question is TMC going to support it, or is TMC going to oppose it? So I have already spoken about UCC, and let me place this on record very clearly that Trinamool will not do anything that eventually goes against the spirit of the social fabric of the country or the constitution of the country, or that harms the essence of this very democracy. So Trinamool will not do anything or will take any decision that is against the spirit of the constitution of this country. So I'll take the... So I have two questions. I'll just ask you the first one. Please. I'll just carry forward PTI's question that do you think what happened in Maharashtra will have any impact on the large-scale opposition unity? First question. And secondly, sir, you have been advocating about peaceful polls. But every day, it's the Bengal police which seizes arms and bombs and almost on a daily basis. There are multiple reports which suggest that bombs are being sold at a price of 500 rupees. How do you plan to tackle this? Because it's a... Sir, if you have the information, you should provide it to the police rather than asking me. It's for the police to act, right? So if you have any specific concrete information that bombs are being sold at 500, please direct them to the district investigation or the law enforcement agency so that they can act on it. And on the second question that you asked, that whether it will have any effect or repercussions in Bengal politics or not. So I think there are different ways of looking at it. A lot of people think that BJP has done a remarkable and commendable job by breaking the NCP, which eventually a lot of BJP leaders are wearing as a badge of honor closer to their chest. But I think with that silly, stupid move, BJP just gifted another 4 Lok Sabha seats to the NCP. So let's just wait and see and leave it to the judgment, wisdom and understanding of the people to decide. A lot of people sitting in the ivory towers of Delhi thinks that people are fools at the end of the day. But people are extremely wise and intelligent to understand what is good in their interest and what should be done and what not should be done. So we should wait and leave it to the wisdom, understanding and judgment of the people of this country at large in 24 to see whether it has actually harmed BJP or benefited the BJP. Last but one question. Rani Chakraborty from Tara News. অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদ আসলে তৃণমূলের জন্য স্পর্শকাতর মনে হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনী এসে রাস্তায় রাস্তায় ঘুরবে, পুলিশ আর তৃণমূল মিলে ভোট লুট করবে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে যেই সব জায়গায় তৃণমূল পরাজয়ের আশঙ্কা করছেন, দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সেই সব জায়গাতে স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যাতে আরও বেশি করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মুর্শিদাবাদে একজন কংগ্রেস কর্মী বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। তো সেখানে তৃণমূল বলছে যে তিনি বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছেন, অন্যদিকে কংগ্রেস বলছে যে তৃণমূল তাকে বোম মেরেছে। এই সম্পর্কে আপনি কি বলতে চান? তো ইনভেস্টিগেশনে উঠে আসবে, আমি বলার কি? ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলতে দিন। ইনভেস্টিগেশন হওয়ার আগে আপনি কি করে বলতে পারেন, বা অধীর চৌধুরী কি করে বলতে পারে, বা আমি কি করে বলতে পারি? ইনভেস্টিগেশন হোক। আর সেকেন্ড হচ্ছে অধীর চৌধুরী যে কথাটা বলছে, সুকান্ত মজুমদারও তাই বলছে, আমি তো সেটাই বলে আসছি। শুভেন্দু অধিকারীও তাই বলছে। মানুষ তৃণমূলকে সমর্থন করছে কি না, আমরা 2 মাস 3 মাস ধরে রাস্তায় মানুষের কাছে গেছি। জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি। মানুষ তৃণমূলকে সমর্থন করতে চাইছে কি চাইছে না, মানুষ তৃণমূলকে সমর্থন করবেন কি করবেন না, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আগামী দিন দেখা যাবে। আজকে 6 তারিখ, 4-5 দিনে তো রেজাল্ট বেরিয়েই যাবে। অভিষেক দা, ভোটের দিন যাতে কোনো গন্ডগোল না হয় বা আপনার দলের কেউ যাতে গন্ডগোল না পাকায়, তার জন্য আপনার তরফ থেকে বিশেষ কোনো নজরদারির ব্যবস্থা থাকবে সেদিন সারাদিন? আমাদের কন্ট্রোল রুম তো থাকবে, কন্ট্রোল রুম মানে ওয়ার রুম থাকবে, প্রত্যেকটা বুথ আমাদের ব্যাক অফিসে কানেক্টেড থাকবে, হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।
And he has said that post the visit of PM Narendra Modi, every country he has mentioned that US and India have their own problems, and in the future they will, solve it together. What would you like to say? That should reflect on the actions. Who am I to say? That's a, inter-country affair. That is something which concerns the government of the United States and the government of this country. So what you are saying should reflect on your actions. আপনাদের সকল না আর নয়, আমাদের এটা শেষ করতে হবে। আপনি আচ্ছা ঠিক আছে বলুন। নো প্লিজ, ইউ আর অ্যালাউড টু আস্ক কোয়েশ্চেনস, প্লিজ আপনি পরে কথা বলবেন। এটা একটা প্রতিষ্ঠান থেকে যদি আমার জাস্ট নির্দিষ্ট কয়েকটা কোয়েশ্চেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বাইরে থেকে লোক ঢুকছে, আবার 14ই মার্চ হতে পারে, মানে 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রাম কাণ্ড। যদি এরকম কিছু হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে। এক, আপনি বললেন সকলে নমিনেশন দিতে পেরেছে। ময়নার বাগচার একটা খবর আছে, জেলা পরিষদের প্রার্থীদের উপর হামলা হচ্ছে, অভিযোগের তীরে তৃণমূল কংগ্রেসের দিকে। ইফ ইউ ওয়ান্ট টু আনসার দিস স্যার। লাস্ট কোয়েশ্চেন, আমি আরেকবার একটু স্যার লাস্ট, উনি অ্যান্সার দিলে ওনার ইচ্ছা, আমি ফোর্স করবো না। রাজ্যপালের বিষয়ে আপনি বললেন যে করমণ্ডল এক্সপ্রেসের সময় কেন পিস রুম খোলা হলো না বা ইত্যাদি। ভোট পূর্ববর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। জিয়ারুল মোল্লার মেয়ের সঙ্গে রাজ্যপাল নিজে দেখা করেছেন। দেগঙ্গাতে একজন তৃণমূল কর্মীর কিশোর পুত্র মারা গিয়েছেন, রাজ্যপাল তাকে ফোন করেছেন। আপনার প্রতিক্রিয়া বিষয়ে স্যার। থ্যাংক ইউ। ভালো, ফোন করুক। আমি বললাম যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে যদি রাজ্যপাল দেখা করতেন আরো ভালো হতো, সেটা তো করেনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে শুভেন্দু অধিকারী বলেছে বাইরে থেকে লোক ঢুকছে, তা ওনার কাছে তালিকা থাকলে এক উনি প্রশাসনকে জানান, দুই উনি কোর্টকে জানান, আর যদি না জানান তাহলে এর দায় দায়িত্বটা শুভেন্দু অধিকারীর। ঠিক আছে? আমার কাছে যদি তালিকা থাকে বাইরে থেকে লোক ঢুকছে, আমার কাছে খবর আছে তো, তার মানে আমার কাছে যদি খবর থাকে আমি কি করব? হয় কোর্টকে জানাবো, নইলে প্রশাসনকে জানাবো। আপনি হয় কোর্টকে জানান, নইলে প্রশাসনকে জানান। আর নইলে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার দায় দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির, তার কারণ প্রশ্নটা ওনার হয়ে আপনি করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে এত সুষ্ঠুভাবে। আপনারা এত ভোট কভার করেছেন, কোনো অসুবিধা হয়েছে? ভোট তো দেখছেন, আপনারা নমিনেশন দিয়েছে। যদি হয় আপনারা ফোন করবেন, জানাবেন, প্রশাসনকে জানাবেন সঙ্গে। আপনাদের সকল প্রশাসন তো থাকবে, আর আপনারা তো মিডিয়ার প্রতিনিধি, আপনারা দেখাবেন।